ঘরে বউ রেখে পতিতালয়ের এক রমণীকে নিকা করে এনেছে নিয়ন। কথা সারা এলাকা ছড়িয়ে গেছে। 4 মাসের শিশু বাচ্চাকে ঘুম পাড়িয়ে মাত্রই এসে দুপুরে রান্না বসিয়েছে তাসকিন। মাথার ওপর কড়া রোদ। এমন সময় তার স্বামী নিয়ন বাড়ি আসে। তার পাশে ভীষণ রকম সুন্দরী এক মেয়ে, পরনে তার লাল বেনারসি আর নানা রকম গহনায় মোড়ানো শরীর। বেশ সুন্দরই লাগছে তাকে। স্বামীর পাশে এমন সাজে একটা মেয়ে কেন, তা বোধগম্য হলো না তাসকিনের। বিস্ময় গলায় বলল, এমন বউয়ের সাজে এটা কি আপনার সাথে? তাসকিনের কথায় চাপা হাসলো নিয়ন। বউ সাজে নিয়েই শিখিয়ে থাকবে বুঝিস না? এটা আমার নতুন বউ, তোর এত কিছু খুঁজতে হবে না, তুই তোর কাজ কর। তাসকিনের হাতে মাটির ঢাকনা ছিল। নিয়নের কথাটা শুনে হাত থেকে মাটির সরাটা পড়ে গিয়ে মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অবাক করা কণ্ঠে বলল, এসব কি বলছেন আপনি? আপনি ঘরে বউ বাচ্চা রেখে আবার বিয়ে করছেন মানে? এমন ভাব করছিস যেন আসমান থেকে পড়লি। বউ থাকলে কি আরেকটা বিয়া করা যায় না নাকি? মনে হয় এমন ঘটনা নতুন শুনতাছ। নাটক কম কর। তুই তোর মতো পড়ে থাক, কাম কর, খা। আমার ব্যাপারে নাক গলাতে আসবি না, বলে নতুন বউয়ের দিকে তাকিয়ে বলল, ও শালিক পাখি, এনে দাঁড়ায় কি বকবক শুনতাছ? চলো আমরা ঘরে যাই। বলে নতুন বউয়ের সাথে দাঁড়িয়ে থাকা শাকিলার হাত ধরে তাসকিনের সামনে দিয়ে ঘরে নিয়ে চলে গেল। তাসকিন হাঁ হয়ে তাকিয়ে রইল সেদিকে। তারপর পিছন ছুটলো তাদের। আপনি বিয়ে করেছেন ভালো কথা, এ বাড়িতে কেন নিয়ে এসেছেন? এ বাড়ি থেকে বের করে নে মেয়েকে। দেখ, তুই বেশি করছিস। আবারও বলতাছি, চুপচাপ থাক, কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না। খিদে লাগতেছে, খাবো আমি, রান্না কর যা। নিয়নের কথায় গর্জে উঠল তাসকিন। এ প্রথমবার গলা উঁচু করে কথা বলছে সে। আমি রান্না করবো আর আপনি বউ নিয়ে বসে বসে খাবেন? কখনোই না। এ বাড়িতে হয় আমি থাকবো, নয়তো আপনার এ বউ থাকবে। তার কথায় পৈশাচিক হাসি হাসলো নিয়ন। তাহলে চলে যা, দেখি কোথায় যেতে পারিস। কোথায় বা যাবি? সে ভাইয়ের বাড়ি? আরে গিয়ে দেখ কতক্ষণ থাকতে পারিস। সে তো আমার কাছে ফিরে আসতে হবে। তাই বলছি, এত কাহিনী না করে চুপচাপ পড়ে থাক নিজের মতো। অপমানে মূর্ছা গেল তাসকিন। দুঃখে কষ্টে ঘর থেকে বের হয়ে গেল। পাশের রুমে 4 মাসের ছেলে তাহিন ঘুমাচ্ছিল। কান্না ভেজা চোখ নিয়ে ঘুমন্ত ছেলের দিকে তাকালো তাসকিন। বুকের ভিতর জমা কষ্টরা যেন এবার বাঁধ ভেঙে পড়ল। হু হু করে কেঁদে উঠল সে। তার কান্নার শব্দে ছোট তাহির নড়ে চড়ে উঠছে দেখে নিজেকে সংযত করলো সে। তাহিনের ঘুম ভাঙতে দেওয়া যাবে না এখন। ঘুম ভাঙলে খাবারের জন্য কান্না করবে, আরো কত সমস্যা। তখন বের হতে লেট হয়ে যাবে। তাই কান্না থামিয়ে একটা ব্যাগে কাপড় চোপড় ভরে নিল তাসকিন। এরপর ঘুমের ছেলেকে কোলে করে নিয়ে বেরিয়ে পড়লো বাড়ি থেকে। আশ্চর্যজনক ভাবে তাকে একবার বাধাও দিল না নিয়ন, বরং বলল, যা, শেষ পর্যন্ত এখানেই ফিরে আসতে হবে, এসব জানা আছে আমার। কথাটা শুনেও না শোনার ভান করে বেরিয়ে আসলো তাসকিন। পথে গ্রামের কয়েকজনের সামনে পড়তেই লোকেরা তাকে জিজ্ঞেস করলো, কি গো, যা শুনতাছে কথা কি সত্য নাকি? আবার কেউ কেউ সরাসরি জিজ্ঞেস না করে পিছনে কানাঘুষা করলো, নিয়ন নয়া বিয়া কইরা আনছে, নষ্ট পাড়ার মাইয়া। ওই দেখ, নিয়নের আগের বউ বাপের বাড়ি চইলা যাইতেছে। আরো নানান কথা। লোকেদের এসব কথা যেন কাটা গায়ে নুনের ছিটা হয়ে দাঁড়ালো। কষ্টের ঘা আরো একটু বাড়লো তাদের কথায়। উঠোন ঝাড়ু দিচ্ছিল সীমা। সীমা সম্পর্কে তাসকিনের ভাইয়ের বউ। তাসকিনকে ব্যাগ হাতে আসতে দেখে থমকে দাঁড়ালো তিনি। সন্দেহ কণ্ঠে জিজ্ঞেস করলো, এ অবেলায় তুমি? বলা কওয়া ছাড়া, আর সাথে এত বড় ব্যাগ? ভাবির কথায় অসন্তুষ্ট হলো তাসকিন। তাকে দেখে ঘরে যাওয়ার কথা না বলে ভাবি কিনে এসব প্রশ্ন করছে। তবু উত্তর দিল, আমি চলে এসেছি ভাবি, বলে হাতে থাকা ব্যাগের দিকে তাকিয়ে বলল, ব্যাগে কাপড় চোপড়।
কথাটা শুনে যেন সীমার মাথা আকাশ ভেঙে পড়ল। চলে আসছো মানে কি? আর কেনই বা আসছো? ভাবির কথায় রীতিমতো কষ্ট বাড়ছে তাসকিনের। কোলে থাকা ছেলের দিকে এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ত্যাগ করে বলল, উনি আরেকটা বিয়ে করেছে, মানে দ্বিতীয় বিয়ে, তাই আমি চলে আসছি। কি বলছো কি তুমি? বিয়ে করেছে বলে তুমি চলে আসছো? যে লোক তোমারে রেখে বিয়ে করছে সে কি তোমারে নিতে আইবে নাকি? আর পুরুষ মানুষ দুইটা বিয়ে করতেই পারে, এতে দোষের কি আছে? তাই বলে তুমি চলে আসবা? আরে বিয়ে করছে কিন্তু তোমারে তো তালাক দেয় নাই, তো তুমি কেন চলে আসবা? না না বাপু, তোমারে তো এ বাড়িতে রাখা যাইব না। ভালো ভালো আসলে না হয় 2-1 দিন থাইকা যাইতাম, কিন্তু যা ঘটনা শোনাচ্ছ এতে তো জায়গা দিলে মাথায় চড়ে বসবা। আচ্ছা, তোমার স্বামী কি তোমারে বাইর করে দিছে নাকি নিজে থেকে চলে আসছো? বের করে দিবে কেন? বের করে দেয়নি, আমি নিজেই চলে আসছি। বলি কি, মাথা ঠিক আছে তো তোমার? চলে আসতে বলেনি তো কেন বের হয়ে আসলে বাড়ি থেকে? দেখো, তুমি আমার ছোট বোনের মতো, তাই ভালোর জন্য বলছি। সন্ধ্যার আগে চলে যাও স্বামীর বাড়ি। তোমাকে তো বাড়ি থেকে বের করে দেয়নি, বিয়ে করতেই পারে। তুমি তোমার মতো পড়ে থাকো মাটিতে কামড় দিয়ে, নয়তো ভাত ভাঙলে এই ছেলে নিয়ে কই যাইবা? এমনি গায়ের যা রং, আরেকটা বিয়ে দেওয়া যাবে তোমায়? আর তোমার ছেলেরই বা কি হবে? অবাক হলো তাসকিন, বলল, ছোট বোন ভাবলে এমন কথা বলতে পারতেন ভাবি? সে কখন আসছি, ঘরে ঢুকতে দিলেন না, উঠোনে দাঁড় করে বিদায় দিয়ে দিচ্ছেন। আসলে কি ছোট বোনের মতো দেখেন? তেতে উঠল সীমা। না না, দেখি না, এজন্য মানুষের ভালো চাইতে নেই। দেখো, আমার সাফ কথা, এভাবে এ বাড়িতে জায়গা পাইবা না তুমি। এখনো সময় আছে, বেলা থাকতে বাড়ি চলে যাও। এবার শক্ত হলো তাসকিনও। এতক্ষণে নরম গলাটা একটু শক্ত করেই বলল, আমি যাব না, থাকতে এসেছি, চলে যাওয়ার জন্য না। আমার ভাইয়ের বাড়ি, আপনি থাকতে দেওয়া না দেওয়ার কি? তাসকিনের কথা হাসলো সীমা। আসছে ভাইয়ের বাড়ি মারাতে? তোর ভাই নিজেই চলো অন্যের টাকায়, দোকান থেকে কি 2 পয়সা পায় রে? সে তো আমার বাপ ভাইয়ের থেকে টাকা পয়সা এনেই সংসার চলে। সেখানে তোর ভাই কি বলবে আর তোকে কি থাকতে দিবে? আপনি আমার সাথে তুই তোকারি করছেন কেন? আর ভাই কেন থাকতে দিবে না? বাপ মা মারা যাওয়ার সময় আমাকে তার হাতে তুলে দিয়ে গেছে। তার থেকে বড় কথা, এখানে আমারও অধিকার আছে, এ বাড়িতে আমিও ভাগ পাও না। সীমা নাটক শুরু করে দিল, কপাল চাপড়ে বলল, শুনেছ কেউ? বাপ মা মরা মেয়েরা এত বছর খাইয়ে বড় করলো, আর আজ সে ভাইয়ের থেকে জমির পাওনা নিতে আসে। ওই, কে কোথায় আছো গো? ওই যা যা, তোর কাকারে ক জলদি বাড়ি আসতো। পাশের বাড়ির এক 10-12 বছরের বাচ্চাকে উদ্দেশ্য করে কথাটা বলতেই বাচ্চাটা ছুটে গেল। মিনিট 5 পর সে হামিদকে সাথে করে নিয়ে হাজির হলো। এতক্ষণ সীমা একা একা বলে গেছে, যা মুখে আসছে তা। হামিদকে দেখে সীমার আহাজারি শব্দ দ্বিগুণ হলো। কি হয়েছে? আর কি হবে? তোমার বোন কয় এ বাড়িতে তার অধিকার আছে, এবারে সম্পত্তির ভাগ পাওনা সে। স্বামী বিয়ে করেছে বলে এখানে চলে আসছে, তার ভরণ পোষণ কে করবে শুনি? এখনো সময় আছে, তারে কও তার বাড়ি ফিরা যাইতো। বিয়া করছে তাতে কি, তারা তো তালাক দেয়নি। আহ, থামো তো। তাসকিন, কি হয়েছে? তোর ভাবি যা বলছে তা কি সত্যি? তুই বলছিস এ বাড়িতে সম্পত্তির ভাগ পাও না তুই? ভুল কিছু তো বলিনি ভাইজান, সত্যি তো বলছি। কিসের সত্যি? তোর বিয়ের সময় যে যৌতুকে টাকা দিতে চেয়ে বাইরের 1 খণ্ড জমি বিক্রি করছি, সে কথা ভুলে গেছিস নাকি? আর বাপ মা মারা গেছে আরো কত বছর আগে, সে থেকে তোর খাওয়া পড়া এত সব খরচ দিয়েছি, আজ এ কথা শোনার জন্য নাকি? ভাইয়ের কথা অবাক হলো তাসকিন, কি বলবে বুঝতে পারলো না। হামিদ আরো বলল, দেখ, ঝামেলা ভালো লাগে না, আমি নিজে চলে শ্বশুর বাড়ির টাকায়। এসেছিস, আজ রাতটা থেকে কাল সকালে চলে যা। আর তোকে সম্পত্তির কোনো ভাগ আমি দিতে পারবো না, এ বলে দিলাম। নির্বাক থাকলো তাসকিন। ভাই যে ভাবির কথার বাইরে কিছু বলবে না, আর তা বোঝা হয়ে গেছে তার। 1 রাত কি, 1 মিনিট এখানে থাকলে দম বন্ধ হয়ে মরবে সে। আর কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে গেল বাড়ি থেকে। হামিদ একবার ডেকেছে অবশ্য, কিন্তু সীমা ডাকতে না করে আর ডাকেনি।
সবটা কানে আসলো তাসকিনের। মইনও রইল, হাসলো নীরবে। আহ ভাগ্য, বিয়ের পর বুঝি ভাইটা এমন পর হয়ে যায়। আচ্ছা, আজ বাবা মা বেঁচে থাকলে এমন করে তাড়িয়ে দিতে পারতো কি তাকে? সন্ধ্যা হওয়ার আর কিছু সময় বাকি। 4 মাসের ছোট ছেলেকে নিয়ে কোথায় যাবে সে? ভাবতে গেলে কুল খুঁজে পায় না। ভাবনার ভান্ডারে ভাবনার অভাব পড়ে। কি করবে, কোথায় যাবে? একা থাকলে না হয় একদিকে চলে যেত, দু চোখ যেখানে যায়। কিন্তু কলেজে তার ছোট একখানা বাচ্চা, একটু পরে খাবার না পেয়ে খিদায় কান্না শুরু করে দিবে। আবার কি নিয়নের কাছে ফিরে যাবে? গেলেই বা কি জায়গা দিবে নিয়ন? বাবা যখন মারা যায়, তাসকিনের বয়স তখন 15, আর তার ভাইয়ের বয়স 19। যুবতী মেয়েকে এতিম করে দুনিয়া ত্যাগ করেন তার বাবা। পরিবারের হাল ধরে হামিদ। তার 1 বছর যেতে না যেতে মাটাও মারা যায়। হামিদ বিয়ে করে তার আগে। এসএসসি পরীক্ষা পাশ করার পর আর ভর্তি হওয়া হয়নি তাসকিনের। বাবা বেঁচে থাকলে হয়তো লেখাপড়া বন্ধ হতো না, তবে ভাইয়ের একা রোজগারের টাকা দিয়ে সংসার চালিয়ে সাথে তাসকিনকে লেখাপড়া করানো সম্ভব হয়ে ওঠেনি। আর সম্ভব হয়ে উঠলেও তা করায়নি হয়তো ভাবি। সেই থেকে বিয়ের জন্য নানা জায়গা থেকে পাত্র দেখা শুরু করে তারা। কিন্তু মেয়ের গায়ের রং কালো হওয়ার সাথে মা বাবা নেই, এতিম মেয়েকে কেউ বিয়ে করতে রাজি হয় না। কোনো ছেলে রাজি হলেও তার পরিবার রাজি হতো না এসব কারণে। শেষে সীমা কিভাবে যেন নিয়নের সাথে তাসকিনের বিয়ে ঠিক করে। সাথে যৌতুক বাবদ মোটা অঙ্কের টাকা কষতে হয় হামিদকে। তবুও যেন তাকে বিয়ে দিতে পারলে বাঁচে। বিয়ে দিলে যেন তার ঘাড়ের বোঝা পাতলা হবে। তাই তো বাবার একটা জমি বিক্রি করে বিয়ের খরচ চালায়। আর আজ তারই খোটা দিল ভাই ভাবি। চলন্ত রিকশায় বসে তাসকিন যখন এসব ভাবনায় বিভোর, কোলে থাকা ছোট্ট তাহিন তখন জোরে কেঁদে উঠল। তাহিনের কান্নার শব্দে ধ্যান ভাঙল তাসকিনের। প্রকৃতিতে চোখ বুলিয়ে দেখলো চারদিকটা অন্ধকার হয়ে এসেছে। মনে মনে দোয়া দরুদ পড়ে তাহিনের গায়ে ফু দিতে লাগলো সে। গ্রামের রাস্তাঘাট ভালো থাকে না, লোকের মুখে শুনেছে সে। ভাবলো আরো আগে বাড়ি ফিরে যাওয়া দরকার ছিল। রিক্সাওয়ালাকে তাড়া দিয়ে বলল, ভাই একটু তাড়াতাড়ি নিয়ে যান, শেখ বাড়ির সামনে রাইখেন। রিক্সাওয়ালা কিছু না বলে চুপচাপ গাড়ি টানতে লাগলো। কিছু সময়ের মাঝে রিক্সা এসে থামলো নিয়ন শেখের বাড়ির পাশে। তাসকিন ভাড়া মিটিয়ে একবার তাকালো বাড়ির দিকে। দীর্ঘশ্বাস ফেলে ভিতরে ঢুকলো। বাড়ির উঠোনে এক কোণা ঘেঁষে কয়েকটা ফুলের গাছ লাগিয়েছিল তাসকিন। তারই পাশে বাঁশের একটি মাচা তৈরি করা আছে। সেখানটায় বসে পূর্ণিমার চাঁদ দেখছে নিয়ন আর শাকিলা। গেট খোলার শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো নিয়ন। তামাশার সুরে শুধালো, কি রে, ভাইয়ের বাড়ির স্বাদ খাওয়া শেষ নাকি? এত তাড়াতাড়ি চলে আসলি যে? নিয়নের গলা শুনে দাঁড়িয়ে পড়লো তাসকিন। মনে মনে ভয় হচ্ছে, না জানি এরাতে নিয়নও তাকে বাড়ি থেকে বের করে দেয় এখন। তবে ছোট ছেলেটাকে নিয়ে কোথায় যাবে এরাতে? তবে এমন কিছু হলো না। তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নিয়ন বলল, দাঁড়িয়ে কি রূপ দেখাচ্ছিস নাকি? রূপও তো নেই যে দেখবো। যা সামনে থেকে। ঘরে গিয়ে রান্না কর, দুপুরে বাইরের খাবার কিনে এনে খেয়েছি। তাসকিন কথা বাড়ালো না, চুপ করে ঘরে চলে গেল। সে চলে যেতে নিয়ন শাকিলার দিকে তাকিয়ে রইল। কি দেখছো? তুমি না বললে চলো বাইরে গিয়ে চাঁদ দেখি? তো এখন চাঁদ না দেখে এদিকে কি? চাঁদ তো দেখতেছি। কই দেখো? চাঁদ তো উপরে আকাশে। হুম, আমার চাঁদ তো এখানে, আমার পাশে বসে আছে। নিয়নের কথা শুনে হাসলো শাকিলা। হয়েছে হয়েছে, এত ঢং করতে হবে না আর। নিয়ন সাহেব যা এত রসিক, আগে তো জানতাম না। আজ আমাদের বাসর রাত, আজ একটু রসিকতা না করলে চলে? মুখে ভেঙচি কাটলো শাকিলা। তুমি কি প্রথম আমাকে ছুবে নাকি যে বাসর রাত বলছো? এর আগে তো কতবার। বাকি কথা বলতে দিল না নিয়ন। শাকিলার ঠোঁটে আঙুল দিয়ে বাধা দিয়ে বলল, তখন তো ঘরের বাইরে টাকা দিয়ে কয়েক ঘন্টার জন্য পাইছি, আর এখন তো আমার নিজের ঘরে সারা রাত সারা জীবনের জন্য। বোঝো না কেন বোকা শালিক? হয়েছে। রুমে এসে আর কাঁদতে ইচ্ছে হলো না তাসকিনের, তাই কান্না না করে ছেলেকে খাবার দিল আগে। খাবার খাইয়ে দোলনাতে শুইয়ে দিয়ে রান্নায় হাত লাগালো। চুপচাপ রাখছে। রান্না শেষ করে এসে ছেলেকে নিয়ে শুয়ে পড়লো।
নিয়নের পাশের রুমে। তাহিন হওয়ার কয়েক মাস পর থেকে এ রুমে থাকে সে। তাহিনের কান্নার শব্দে নাকি ঠিকমতো ঘুমাতে পারে না নিয়ন, তাই তাসকিনকে এ ঘরে থাকতে দেয় আরো অনেক আগে থেকে। নির্ঘুম চোখে শুয়ে আছে তাসকিন। চোখে ঘুম নেই, কান্না নেই, আছে শুধু স্বপ্ন ভেঙে যাওয়ার ধ্বংসস্তূপ। শুয়ে থেকে হাঁড়ি পাতিল নাড়া টুকটাক কথার শব্দ শুনল সে। নিয়ন আর শাকিলা খাচ্ছে হয়তো, অথচ তাকে একবার ডাকলোও না। নিজের ভাগ্যের প্রতি অভিমান হলো তার। অভিমান নিয়ে ঘুমের দেশে তলিয়ে গেল একটা সময়। সকাল সকাল ঘুম থেকে উঠে উঠোন বাড়ি সব ঝাড়ু দিয়ে তারপর রান্না বসালো তাসকিন। নিয়নের ঘরের দরজা এখনো ভিতর থেকে লাগানো। বেলা প্রায় 9টা বাজে, এখনো ঘরের দরজা খুলছে না তারা। ভিতর ভিতর চাপা কষ্ট অনুভব করলো তাসকিন। তার ঘর, তার বিছানা আজ অন্য নারীর দখলে। চোখের সামনে এসব দেখেও কিছু বলার সাধ্য তার নেই, মুখ বুজে সহ্য করা ছাড়া। এমন সময় পাড়ার 2 মহিলা আসলো হাসতে হাসতে। একজন বলল, কি গো তাহিনের মা, নিয়ন নাকি নয়া বিয়া কইরা আনছে, বউ নাকি মেলা সুন্দরী। অপরজন বলল, নষ্টা পাড়ার মাইয়া, সুন্দর তো হইবেই, ওইসব জায়গায় কি সুন্দর মাইয়া ছাড়া থাকতে পারে নাকি? তা বউ কই? ওইসব মেয়ে ছেলে দেখিনি কখনো, তাই শখ জাগছে। প্রথম জন কনুই দিয়ে গুতা দিল দ্বিতীয় মহিলাকে। ঠোঁট টিপে বলল, চুপ থাক, কি সব বলছিস? তার কথায় তোয়াক্কা করলো না দ্বিতীয় মহিলা, বরং আরো বলল, মিথ্যা কিছু বললাম নাকি? যা সত্যি তাই বললাম, এতে ফিসফিস করার কি আছে? আমি বাবু সত্যি কথা জোর গলায় কইতে পারি। এর মাঝে ঘরের দরজা খুলে গেল। লাল জামদানি পরিহিত একজন ধবধবে ফর্সা মেয়ে বেরিয়ে আসলো ঘর থেকে। মহিলা দুইটা হা করে তাকিয়ে রইল শাকিলার দিকে। একজন আরেকজনকে বলল, এত সুন্দর মাইয়া আমি আমার জন্মের পর দেখি নাই রে। এই মেয়ের কাছে তো নিয়নের আগের বউ বান্দির সমানও না, তাই তো নষ্টা পাড়ার হলো নিয়ন বিয়া কইরা ঘরে আনছে। কথাগুলো তাসকিনের কানে আসতেই যেন কলিজা আঘাত লাগলো। সকলেই সুন্দরের পূজারী, আল্লাহ আমায় কেন সুন্দর করে পাঠাইলো না? প্রশ্নটা মনের ভিতর রেখে দিল। মহিলা দুইজন শাকিলাকে দেখে চলেও গেল তারা, তবে তাদের বলা কথাগুলো পুরাচ্ছে তাসকিনকে। এসব ভেবে ভেবে রান্নাটা শেষ করলো সে। আজ আর তরকারি মুখে দিয়ে চেকে দেখেনি নুন মরিচ ঠিক হয়েছে কিনা। রান্না শেষ করে খাবার টেবিলে রাখতেই নিয়ন আর শাকিলা গিয়ে বসলো খাবার খেতে। শাকিলা প্লেট নিতে গেলে বাধা দিল নিয়ন। এই কি করছো? শাকিলা অবাক হয়ে প্রশ্ন করলো, খাবো না নাকি আমি? এক গাল ভরে হাসলো নিয়ন। খাবে না কেন? খাবে তো, তবে আমার হাতে। আমি খাইয়ে দিব তোমায়, তোমাকে কষ্ট করে খেতে হবে না বলে ভাতের লোকমা এগিয়ে দিল শাকিলার মুখে। শাকিলাও হেসে তা গ্রহণ করে নিল। এই দৃশ্য দেখে চোখ থেকে টপ টপ করে বৃষ্টির ফোঁটার মতো পানি পড়তে লাগলো তাসকিনের। হিংসা হলো শাকিলার রূপকে। নিয়ন তাকে কখনোই তেমন ভালোবেসে কাছে ডাকেনি, খাইয়ে দেয়নি, আদর করে ডাকেনি। তবে এসবে আফসোস ছিল না তাসকিনের। মনে করত এভাবেই ঠিক আছে, সমস্যা নেই। তবে 2 দিন ধরে যখন তার চোখের সামনে শাকিলাকে এত আদর যত্ন করতে দেখে, তখন নিজের ভাগ্যকে দোষারোপ করছে সে। এসব আর সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে, কিন্তু যাবে কোথায়? তার যে আর যাওয়ার জায়গা নেই। নিয়ন চলে গেছে বাজারে। সকালে খাবে না বলেও না খেয়ে থাকতে পারলো না তাসকিন। তাদের জন্য নিজেকে কষ্ট দেওয়ার মানে নেই। তার উপর বাচ্চাটা বকের দুধ খায়, সে না খেলে যে বাচ্চাটারও খাওয়ার কষ্ট হয়। তাই নিজের জন্য না হলেও ছেলের জন্য হলেও বাঁচতে হবে, খেতে হবে। তাহিনকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হলো তাসকিন। কালকে সন্ধ্যার পর রিকশার বাতাসে ঠান্ডা লেগে গেছে কিছুটা, তাই ঘুমাচ্ছে না হয়তো, মর্জি করছে অনেক। এদিকে দুপুরে রান্নার সময় হয়ে আসতেছে। সকাল সকাল নিয়ন আবার এতগুলো ছোট মাছ এনে রেখে গেছে। এগুলো সময় মতো কুটে ফ্রিজে না রাখতে পারলে আবার নষ্ট হয়ে যাবে। তাই তাহিনকে দোলনায় শুইয়ে তার পাশে মাছ কাটতে লাগলো। এমন সময় তার পাশে এসে বসলো শাকিলা। দেখেও না দেখার ভান করে থাকলো সে। শাকিলা পাশে এসে একটি চেয়ার টেনে আয়েশ করে বসলো। এরপর যা বলল তাতে হতভম্ব তাসকিন। এমন কিছু শুনবে তা সে মোটেও আশা করেনি।
শাকিলা তাসকিনের পাশে বসে বলল, ও বুবুই, তুমি কি আমার উপর রেগে আছো? শাকিলার প্রশ্ন শুনে মাস্কটা থামিয়ে তার দিকে এক পলক তাকালো তাসকিন। তার তাকানো দেখে খিলখিল করে হেসে উঠল শাকিলা। অদ্ভুত হাসি। এ হাসির নাম কি দিবে জানা নেই তাসকিনের। তাকে কিছু বলতে না দিয়ে শাকিলা বলল, তা তুমি রাখতেই পারো। তোমার জায়গায় যে কেউ হলে রাগ করতো। তবে এখানে আমার কিন্তু কোনো দোষ নেই, জানো তো। তাসকিন মনে মনে ভাবল, কি অদ্ভুত কথা। আমার সংসারে কাটা হয়ে ঢুকে এখন কিনা বলছে তার কোনো দোষ নেই। শাকিলা আরো বলল, কিভাবে দোষ নেই তা ভাবছে তো? আরে আমরা হইলাম নষ্ট পাড়ার মাইয়া, যারা তোমগো সুশীল সমাজের মানুষ কয় পতিতালয়। আর পতিতালয়ে থাকা আমগো মতো মাইয়া মানুষেরে কয় বেশ্যা। এক কথা আমরা খারাপ, নষ্ট। কিন্তু আমগো কাছে দিন শেষে তোমাদের এই সুশীল সমাজের মানুষেরাই যায়। এই ভদ্র সমাজের মুখোশ পরা লোকগুলোর সুখ কিন্তু দিন শেষে আমগো বিছানাতেই খুঁজে নেয়। শাকিলার কথায় গা গুলি আসলো তাসকিনের। কথার কি ছিরি, ছি। মুখে যা আসছে বলে যাচ্ছে নির্দ্বিধায়। একবার ভাবছেও না কি সব বলছে। আর ভাববেই বা কি করে? পতিতালয়ের মেয়ের মুখ থেকে এর চেয়ে ভালো ভাষা বা কথা আশা করাটাও বোকামি। তাসকিনের ভাবনার মাঝে আবারও ফোড়ন কাটলো শাকিলা। কি গো বুবুই, ঘৃণা হচ্ছে বুঝছি আমার কথায়? তিতা হইল কথা কিন্তু সত্যি, বলে হাসলো শাকিলা। এ হাসিতে প্রাণ নেই। আমরা পতিতা, পতিতালয়ে আমাদের বড় হওয়া। ওই নষ্ট পাড়ার বাইরের জগৎ কেমন সে সম্পর্কে ধারণা নাই আমগো। জানো বুবু, ছোটবেলায় মা বাপ মারা যায়। মামা মামির কাছে ছিলাম 12 বছর বয়স পর্যন্ত। এরপর যখন শরীর একটু বড় হতে লাগলো, মামি তখনই বিক্রি করে দেয় পতিতালয়ের মহাজনের কাছে আমারে। এখানে এনে 3-4 বছরের মতো বসিয়ে বসিয়ে খাওয়ায়। যখনই পুরোপুরি যৌবনে পা দেই, তখন শুরু হয় এ বাড়ন্তি শরীরের ওপর কাস্টমারের চাহিদা পূরণের খেলা। প্রথম প্রথম খারাপ লাগলো, পরে মানিয়ে নিই। মনরে বুঝাই এটাই আমার ভাগ্য। এগুলো দেখে দেখে তো বড় হইলাম। গায়ের রং ফর্সা হয়ে কাস্টমার বেশি পাইতাম। এমনই একদিন নিয়ন সাহেবও যায় আমার ধারে। জানি না কি মজা পাইছে। এরপর থেকে প্রায় প্রতিদিনই নিয়ন সাহেব যাইতো আমার রুমে। অন্য কাস্টমাররা তো চান্সই পাইতো না তার জন্য। তারপর আমারে প্রস্তাব দেয় বিয়ে করার। আমিও লোভ সামলাতে পারি না। বাইরের পৃথিবী দেখার শখ জাগে। আমিও রাজি হয়ে যাই। তারপর ওইখানের মহাজনের থেকে মোটা অঙ্কের টাকা দিয়ে আমায় নিয়ে আসে বাইরে, এনে বিয়ে করে এ বাড়িতে তোলে। এখানে আমার দোষটা কি গো, কত বুবু? তুমি তো তবুও ভালো একটা সমাজে বড় হওয়ার সুযোগ পাইছো, আমি তো সেটাও পাই নাই, বলে হাসতে হাসতে ঘরে চলে গেল সে। তাসকিনের হাত থেমে গেছে কাজে। মানুষের জীবনে দুঃখ কষ্ট যে কত প্রকার তা তাদের জীবনে জানতে না পারলে বাইরে থেকে দেখে বোঝা যায় না। কে সুখে আছে আর কার ভিতরে কি চলছে। দীর্ঘশ্বাস ফেলে কাজে মন দিল তাসকিন। এখানে পড়ে থাকা ছাড়া কিছু করার নেই তার। সেও ভাগ্য বলে মনকে বোঝালো। তবে ভাগ্য মেনে নিয়ে হয়তো এখানেও থাকা হবে না। ভাগ্যে কি এর থেকেও খারাপ কিছু আছে কিনা কে জানে। সব সময় রাত 8টা কি 9টার দিকে বাড়িতে আসে নিয়ন, কিন্তু আজ দুপুর হতে না হতে বাজারে দোকান বন্ধ করে বাড়িতে এসে হাজির সে। নিয়নকে দেখে না চাইতো জিজ্ঞেস করে বসলো তাসকিন, এ অসময়ে আপনি বাড়িতে? কিছু কি হয়েছে আপনার? শরীর ভালো আছে? মন টানছে তাই আইছি। এখন কি তোর কাছে কৈফিয়ত দিতে হবে নাকি আমাকে? যা সর। নিয়ন যে তাসকিনের কথায় বিরক্ত হয়েছে তা তাকে দেখেও বোঝার বাকি নেই। তাসকিনকে পিছনে ফেলে ঘরে চলে গেল সে। ঢুকে দেখলো শাকিলা ঠোঁটে লিপস্টিক দিয়ে সাজতেছে। নিয়নকে দেখে সেও ভ্রু কুঁচকে বলল, কি গো নিয়ন মশাই, এ অবেলায় আপনার দেখা? পিছন থেকে শাকিলাকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ গুজে ফিস ফিস করে জবাব দিল, ঘরে সুন্দরী বউ রেখে মন কি আর বাইরে টিকে? তোমার লাগি মনটা কেমন কেমন করতেছিল, তাই চলে আসলাম। নিয়নের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলল, বুড়ো বয়সে রং লাগছে তোমার মনে? বলে হা হা করে হেসে উঠল। নিয়ন চুপসে গিয়ে বলল, মাত্র 30 পেরিয়ে 2-1 বছর হলো, আর তুমি আমায় বুড়ো বলছো? জি না, 35 হবে আর কয়েকদিন পরে। সত্যিটা সামনে আসে নিয়ন কথা পাল্টে বলল,
হয়েছে, আমার গামছাটা দাও দেখি, গোসল সেরে এসে খাবো দুইজন মিলে, বলে পিছন ঘুরতেই দেখলো দরজার সামনে থেকে একটা ছায়া আড়াল হয়ে গেল মুহূর্তে। সন্দেহ হলো নিয়নের। লুকিয়ে লুকিয়ে কেউ দেখছিল তাদের, কিন্তু কে সে? নিয়নের ভাবনা ছেদ পড়লো শাকিলার ডাকে, এই নাও গামছা। ও দাও। নিয়ন চলে যেতে শাকিলা আবারও অট্ট হাসিতে মেতে উঠল। হাসতে হাসতে অস্পষ্ট সুরে বলল, হায় রে পুরুষ মানুষ, হা হা হা। এ হাসির কারণ হয়তো শাকিলার নিজেরও জানা নেই। তাহিনের ঠান্ডা জ্বর বেড়েছে আগের থেকে। ঘরে নাপা ড্রপ ছিল, সেটাই খাইয়ে দিয়েছিল তাসকিন, কিন্তু না, কিছুতেই জ্বর কমছে না। এবার মনে হয় ডাক্তার দেখাতে হবে, তাই রাতে নিয়নের কাছে গেল। ঘরের দরজা চাপিয়ে শুয়েছিল নিয়ন আর শাকিলা। তাসকিন দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখলো নিয়নের বুকে শুয়ে আছে ওই মেয়ে। তাকে দেখেও কারো মাঝে কোনো পরিবর্তন নেই। তাসকিনের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। তাকে কখনো এভাবে বকে নেয়নি নিয়ন। বয়সে তার থেকে প্রায় 12 বছরের বড় হয়, সেও এমন করে কাছে ঘেঁষেনি কখনো। সবসময় সম্মান দিয়েই রাখত। কিন্তু আজ শাকিলাকে দেখে তারও ইচ্ছে করলো এভাবে ঘুমানোর, কিন্তু তার হবে কই। ভাবনার জগৎ থেকে বেরিয়ে মনে মনে বলল, নির্লজ্জ। কি রে, এখানে কি তোর? নিয়নের কাটখাট গলা, যেন তাসকিন এরমে আসায় বড্ড খেপে গেছে তার উপর। তা বুঝতে পেরে তাসকিন মাথা নত করে বলল, ছেলেটার জ্বর বেঁধেছে, নাপা ড্রপ খাইয়েছে, কাজ হয়নি। তাসকিনকে বাকি কথা শেষ করতে না দিয়ে নিয়ন বলে উঠল, তো আমাকে শোনাচ্ছিস কেন? তাসকিন আমতা আমতা করে বলল, না মানে টাকা দিতেন, কাল ডাক্তারের কাছে নিয়ে যেতাম তাকে। এখন আমার কাছে টাকা খুঁজছিস কেন? ভাইয়ের বাড়ি গিয়ে বাতাসে ঠান্ডা জ্বর বাঁধিয়ে এখন আমার কাছে টাকা চাস? এখন যা, ভাইয়ের বাড়ি থেকে নিয়ে আয় টাকা। আমি দিতে পারবো না, যা, বের হয় রুম থেকে। অবাক করা দৃষ্টিতে তাসকিন এক পলক তাকালো নিয়নের দিকে। কষ্টে বুক ফেটে যাচ্ছে তার, চোখের কোণে পানি জমেছে। আর কিছু না বলে বের হয়ে নিতে গেলে শাকিলা আস্তে করে বলে, ছোট মানুষ, ওষুধের টাকা দিলেই হয়। তার কথায় নিয়ন তাকালো তার দিকে। এরপর তাসকিনকে ডাকলো, দাঁড়া, এদিকে আয়। নিয়নের ডাকে থামবে না বলেও থেমে গেল তাসকিন। পিছন ঘুরে তাকাতে 1000 টাকার একটা নোট ছুঁড়ে মারলো তার মুখের উপর। তাসকিনের ইচ্ছে করছিল টাকাটা না নিয়ে চলে আসতে, কিন্তু সব ইচ্ছে পূরণ করতে নেই। ছেলেটা যে জ্বরে কষ্ট পাচ্ছে, টাকা না নিলে ডাক্তার কি করে দেখাবে? তা ভেবে টাকাটা কুড়িয়ে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল সে। ঘরে এসে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো। তাসকিন বেরিয়ে যেতেই নিয়নের থেকে দূরে সরে গেল শাকিলা। কি হইল শালিক পাখি, দূরে সরতেছ কেন? তো কি করব, প্রতিদিন এসব ঝামেলা দেখতে আর ভালো লাগে না, অসহ্য। আমার শালিক পাখিটা রাগ করছে কেন? তুমি বললো ওই মাইয়ারে কাল কি বের করে দেব বাড়ি থেকে। নিয়নের কথা শুনে তার দিকে তাকিয়ে হেসে ফেললো শাকিলা। শব্দ করে হাসছে। নিয়ন কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, কি হলো, এভাবে ভূতের মতো হাসছো কেন? নিয়নের কথায় কোনো রকমে হাসি থামিয়ে শাকিলা জবাব দিল, না এমনি। তা আমার কথায় যে বউ বাচ্চা তাড়িয়ে দিবে, তাই হাসলাম আর কি। আর তাদের তাড়ানোর কথা আমি কখনোই বলবো না, আছে থাকুক। তাছাড়া বুবুইকে তাড়িয়ে দিলে বাড়িতে রান্না বান্না এত কাজ কে করবে? আমি বাবু পুরুষ সামলাতে পারি, সংসার না, বলে আবারও হাসলো সে। নিয়ন বলল, ঠিক বলেছ। তাকে বের করে দিলে কাজের লোক রাখা লাগবে, তাই সে থাকুক, কাজ করবে, সংসার সামলাবে, আর তুমি আমাকে। বলেই দুজনে হেসে উঠল। এ হাসির শব্দে মুখরিত হলো সারা বাড়ি। পৌঁছালো তাসকিনের রুমেও। কান্নার বেগ বাড়লো তার। গায়ের রং কি সব? আজ গায়ের রং ধবধবে ফর্সা না বলে স্বামী আরেকটা বিয়ে করে এনে তাকে নিয়ে সং করছে, অথচ আমি কি অভাগী? এসব দেখেও চুপ করে থাকা ছাড়া কোনো উপায় নেই। লোকে বলে কি করে টিকে আছি, সেই তো আজ বিকেলে পাশের বাড়ির ভাবি এসেছিল। কথায় কথায় বলে উঠলো, কি জানি বাপু, তুমি কেন পড়ে আছো এখানে? এই যুগে এসে কেউ সতীনের ঘর করে নাকি? তা আবার নষ্ট পাড়ার মেয়ে, ছি ছি। তার সাথে একই বাড়িতে কি করে থাকছো, আর কি করেই বা তাদের এসব রং তামাশা দেখছো, বুঝি না আমি। তুমি বলে রেদে বেড়ে খাওয়াচ্ছ, আমি হলে এমন স্বামীর কপালে লাথি মেরে চলে যেতাম।
তাসকিন মৌন থাকে, এরপর আস্তে গলায় জবাব দেয়, এছাড়া আর উপায় কি ভাবি? কোথায় যাব আমি, কি করব? ভাইয়ের বাড়িতে তো জায়গা হলো না, কোথাও যে চলে যাব একা, জাননি সে উপায়ও তো নেই আমার। একা থাকতাম তাহলে না হয় যেদিকে চোখ যায় চলে গিয়ে কোনো একটা উপায় খুঁজে নিতাম, তা না পারলে না হয় নিজের জীবন দিয়ে দিতাম। এখন তো সেটাও পারছি না ছেলেটার জন্য, পরে একা করে যে মরতেও পারবো না। তাসকিনের কথা শুনে নেহা ভাবি চুপ থাকলেন, কি বলবে বুঝতে পারছে না। শেষে বলল, কি বলবো, দেখো যা ভালো মনে করো, বলে উঠে গেলেন তিনি। তাসকিন মলিন হাসলেন আনমনে, বলতে পারে তো সবাই, আমার জায়গা থেকে কেউ কি ভেবে দেখে একবার? সকাল সকাল উঠে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে ভাত আর 2টা তরকারি রান্না করে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায় তাসকিন। নিয়ন বেরিয়েছে আরো অনেক আগে। বের হওয়ার সময় নিয়নের ঘরে একবার চুপি দিয়েছে সে। শাকিলা পায়ে আলতা পড়ছে, হাতে লাল কাচের চুড়ি, সুন্দর লাগছে তাকে। তাকে বলে বের হওয়ার প্রয়োজন মনে করলো না তাসকিন, তাই না বলে বেরিয়ে পড়লো ডাক্তারের উদ্দেশ্যে। বের হওয়ার সময় লক্ষ্য করলো পাড়ার মেম্বারের ছেলে জিহান দাঁড়িয়ে আছে তাদের বাড়ির সামনে। ছেলেটাকে দেখে সুবিধার মনে হলো না তার। বাপের টাকার গরমে বিগড়ে গেছে অনেক আগেই ছেলেটা। পাড়ার যত অসৎ কাজকর্ম সবকিছুর হাতে করে হয় এ জিহানের মাধ্যমে। একে দেখেও না দেখার ভান করে চলে গেল তাসকিন। যা খুশি হোক, এসব নিয়ে মাথা ঘামানোর সময় এখন না, আগে ছেলেকে ডাক্তার দেখাতে হবে, তাই ভেবে সামনে এগিয়ে গেল তাসকিন। বাড়ির এক পাশে ঘাট বাঁধা পুকুর। নিয়নের বাড়িতে ঘরটা টিনের হলো, বাড়ির ভিতরটা খুবই মনোমুগ্ধকর পরিবেশে গড়ে তোলা। ঘাট বাঁধা পুকুরে প্রায় আধ ঘন্টা ধরে গোসল করছে শাকিলা। গোলাপি পাতলা শাড়ি ভিজে শরীরের সর্বাঙ্গ দৃশ্যমান প্রায়। শরীরের কোষগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে দূরে থেকেও। এসবে হেলদোল নেই তার। সে তার মন মতো গোসল করে এইখানটাতে কাপড় চেঞ্জ করতে নিল। বাড়ির ভিতরে হয় কেউ আসবে বা দেখবে সে শঙ্কা নেই, কিন্তু আশ্চর্যকর বিষয় হলো পুকুরের ওই পাশে ঝোপঝাড়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। শাড়ির আঁচলটা বুক থেকে নামাতে শাকিলার চোখ চলে গেল সেখানটায়। ভ্রু নাচিয়ে চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কেউ এখানে? কে দাঁড়িয়ে আছে? বাড়িতে কেউ নেই। শাকিলার কণ্ঠধ্বনি প্রতিধ্বনি হয়ে ঘুরে ফিরে তার কাছে ফিরে আসলো। ওই পাশে থাকা লোকটা নিজেকে আড়াল করার পরিবর্তে আস্তে করে ঘুরে ঝোপের ভিতর দিয়ে বাড়ির বাইরে চলে গেল নিঃশব্দে, যেন কোনো তাড়াহুড়ো নেই। এমন একটা অপরাধ করে ধরা পড়লে যে কেউ ছুটে পালাতো তখনই, কিন্তু সে লোকটা এসব না করে নিচের মতো করে চলে গেল দায়সারা ভাবে। শাকিলা অবাক হয়ে হাসলো, বিড়বিড় করলো, ইন্টারেস্টিং বলে আরো জোরে হাসলো। শাকিলারা কাঁদে না, এরা দুঃখ পেলেও হাসে, সুখেও হাসে, কারণে অকারণে হাসে। এদের হাসতে কারণ লাগে না, কারণ ছাড়াই হাসতে পারে। ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরতে বিকেল হলো তাসকিনের। বাড়ির সব কাজ করে গিয়ে ডাক্তার পায়নি লাঞ্চ টাইমের আগে, তাই বসে থেকে লাঞ্চ টাইমের পর ডাক্তার দেখাতে হলো। ডাক্তার ওষুধ দিয়েছে, সাথে বলেছে বাচ্চার বয়সের তুলনায় ওজন কম। যদিও 6 মাস পর্যন্ত বাচ্চাদের মায়ের দুধ ছাড়া অন্য কোনো খাবার দেওয়া হয় না, তবে বাচ্চার ওজন বাড়ানোর জন্য একটা টিনজাত দুধের নাম লিখিয়ে দিয়েছে ডাক্তার, প্রিনান, যা অপুষ্টিতে ভোগা শিশুদের ওজন বাড়াতে সাহায্য করে। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে ওষুধ আর দুধ নেয় তাসকিন, কিন্তু সমস্যা বাধে টাকা দিতে গিয়ে। নিয়ন তাকে 1000 টাকা দিয়েছিল, কিন্তু এখানে আরো 500 টাকার প্রয়োজন সব মিলে। কি করবে দ্বিধায় পড়ে গেল তাসকিন। হুট করে মনে করলো নেহা ভাবিকে একবার কল করে দেখি। যে ভাবা সেই কাজ। ফোন বের করে নেহা ভাবিকে কল করে সবটা খুলে বলল। 500 টাকা বিকাশ করতে বললে নেহা ভাবি নাই নাই বলেও শেষে রাজি হলো টাকা পাঠাতে। মিনিট 10 অপেক্ষা করতে বলল, এর ভিতরে তিনি টাকা দিলেন। তাসকিন সব ঔষধ এবং দুধ নিয়ে বাড়ি ফিরল। ঘরের চৌকাঠে বসে শাকিলা গুনগুনিয়ে গান গাইছে। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠোর মনে লয়, কালিন্দিরও ঘাটে আইসো দুপুরের সময়। তাসকিন সেদিকে একবার তাকিয়ে নিজের ঘরে চলে গেল। সন্ধ্যার পর নিয়ন বাড়ি ফিরে আসলো। শাকিলাকে মুখ ভার করে বসে থাকতে দেখে জিজ্ঞেস করে,
ও আমার চঞ্চল শালিক পাখি। কি হয়েছে তার? মুখ এমন গোমরা করে আছে কেন? শাকিলা নীরব রইল। তাকে চুপ থাকতে দেখে নিয়ন আরো বলল, মুখটা এমন শুকনা শুকনা লাগছে কেন? না খেয়ে থাকলে মুখ শুকনা লাগবে না তো কি ভরা লাগবে? সে কি কথা, খাওনি কেন? খাবোটা কি? সকালে রান্না করা খাবার এই গরমে কি ভালো থাকে? বাসি পাতা আমি খেতে পারি না। 3 বেলা গরম গরম খাবার খেয়ে অভ্যাস আমার। জানো না নাকি নষ্ট করার নিয়ম? না জেনে এনেছো আমায়? কি করে রাখতে হবে জানা নেই নাকি? তাছাড়া বাকি কথা বলতে গিয়ে বলল না শাকিলা। কিছু একটা ভেবে আশ্চর্যজনকভাবে দুপুরের গোসলের সময় ঘটে যাওয়া ঘটনাটা আড়াল রাখলো নিয়নের থেকে। নিয়ন চেঁচিয়ে ডাকলো, ওই ফকিন্নি, এদিকে আয়। কই রে? নিয়নের চেঁচামেচিতে ছুটে আসলো তাসকিন। কি হয়েছে, এমন চেঁচাচ্ছেন কেন? চেঁচাবো না তো কি তোকে কোলে নিয়ে নাচবো? সারাদিন কোন লাং খুঁজতে গিয়েছিলি যে রান্না করিসনি দুপুরে? মুখ ঠিক করে কথা বলুন। আমার চরিত্র নিয়ে কথা বলবেন না। কোথায় গিয়েছি জানেন না? ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। সকালে তো ভাত তরকারি রান্না করে রেখেই গিয়েছে। আস্তে আস্তে বিকেল হয়ে গেছে। ছেলেটা অসুস্থ, কোল থেকে নামাতে পারি না। তাছাড়া ভাত তরকারি সবই তো আছে। নিয়ন আর কোনো কথা না বলে তেড়ে গিয়ে তাসকিনের চুলের মুঠি ধরে বলল, মুখে মুখে তর্ক করা শিখেছিস না? ডাক্তার দেখাতে সারাদিন লাগে রে। এই, তুই আমাকে শিখাবি? কিছু বলি না বলে পাখা গজিয়ে গেছে। যখন লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিব না, তখন বুঝবি। তখন মাথা গোজার ঠাইও পাবি না কোথাও। ব্যথায় কুকড়ে উঠল তাসকিন। অনেক সহ্য করেছে, আর চুপ করে থাকা যায় না এভাবে। আপনি আমায় কি বের করবেন? সকালটা হোক, তারপর আমি নিজে বেরিয়ে পড়ব আপনার কপালে লাথি মেরে। এমন স্বামী থাকার চেয়ে না থাকা ভালো। আপনার মৃত্যুতে আমি আলহামদুলিল্লাহ বলবো। ছাড়েন আমায়, বলে নিয়নের থেকে হ্যাঁচকা টানে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে চলে গেল রুমে। রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল, নয়তো আরো মারবে নিয়ন। সকালে উঠে আরো এক দফা চিল্লাচিল্লি করে বাজারে চলে গেল নিয়ন। আজ আর সকাল সকাল উঠে রান্না করেনি তাসকিন। তাই বাজারে যাওয়ার সময় শাকিলাকে বলে গেছে বাড়ির পাশে দোকান থেকে পরোটা এনে খেয়ে নিতে। তাসকিনকে ডেকেছে, রান্না না করায় গালিগালাজও করেছে অভদ্র ভাষায়। বলেছে বাড়ি ফিরে যেন তার মুখ না দেখে। তাসকিনও ঘরের ভিতর থেকে উত্তর দিয়েছে, এই মুখ দেখাবে না সে আর। নিয়ন চলে গেলে ঘর থেকে বের হয়ে আসে সে। তাহিনকে কোলে করে নেহা ভাবির বাড়ি যায়। সবটা খুলে বলে কি কি ঘটেছে। সব শুনে তিনি বলে, কি আর বলবো, তোমায় তো আগেও বলেছি এমন স্বামী সংসার করে জীবন চলবে না। এখন দেখো কোথায় যাবে, কি করবে। তা যাওয়ার আগে আমার টাকাটা দিয়ে যেও গো। জানোই তো আমারও অভাবের সংসার। তোমায় দুবেলা খাওয়াবো কি, 2 দিন রাখবো, তাও তো আমি পারবো না। নেহার কথা শুনে মনে মনে হাসলেন তাসকিন। নেহা ভাবিদের তেমন টাকা নেই, তবে এতটাও গরিব না তিনি। মোটামুটি চলে ফিরে হাতে 10-20 হাজার টাকা সবসময় থাকে তার কাছে। তবে নেহা ভাবে অন্য রকমের মানুষ। এমনিতে খুবই ভালো, তবে টাকা পয়সা দিয়ে কাউকে সাহায্য করবে না, আর 1 টাকাও ছাড় দিবে না কাউকে। কৃপণী বলা চলে। আর কৃপণ বলে আজ হাতে টাকা আছে। তাসকিন জানে নেহার কাছে কোনো সাহায্য পাবে না, তবুও এসেছে কারণ তার পালের একটা ছাগল ছানা আর কয়েকটা হাঁস মুরগি আছে। নেহা ভাবিকে বলে যদি এগুলো তার কাছে বিক্রি করা যায় তবে একটু সুবিধা হয়, নয়তো এই ছোট ছেলেকে নিয়ে কোথায় কিভাবে বিক্রি করবে, তখন আরেক ঝামেলায় পড়ে যাবে। এসব ভাবনার মাঝে নেহা ভাবি ডাকলো, কি গো, কিছু ভাবলে কি? কথার শব্দে ধ্যান ভাঙলো তাসকিনের। হকচকিয়ে উঠলো কিছুটা। তেমন কিছু ভাবি নাই, তবে আমি চলে গেলে আমার ছাগল ছানার হাঁস মুরগিগুলো তো বিক্রি করে যেতে হবে, এতে কিছু টাকাও পাবো হাতে, বলেই নেহা ভাবির হাত চেপে ধরলো তাসকিন। ও ভাবি, এ ছেলেকে নিয়ে কোথায় বিক্রি করবো আমি এগুলো? তুমি রেখে দাও না কম দামের মধ্যে। তাছাড়া কখন আবার উনি বাজার থেকে এসে পড়ে তার ঠিক নেই। আমায় তো বের হতে হবে আবার তার আগে। কি যে বলো না, আমার কাছে এত টাকা আছে নাকি এসব রাখার? না করবেন না ভাবি, একটু ম্যানেজ করেন না। তাসকিনের কথায় ভাবান্তর হলো নেহা।
একটু পর বলল, আমার কাছে সব মিলিয়ে 1000 টাকা হবে, এর বেশি আমি দিতে পারবো না। তাসকিন নীরব থেকে ভাবল, ছাগল ছানাটার দাম আছে 8-10 হাজারের মতো, হাঁস মুরগির বাচ্চা মিলে 1200 তো হবে, কিন্তু এখন কম দামে ভাবিকে দিয়ে যাওয়া ছাড়াও যে উপায় নেই। আচ্ছা ভাবি, আসেন বাড়ি থেকে এসব নিয়ে আসি। এরপর নেহাকে নিয়ে বাড়ি থেকে এসব নিয়ে আসে নেহাদের বাড়ি। সাথে ব্যাগে তাহিনের প্রয়োজনীয় জিনিসপত্র আর কাপড় চোপড়ও নিয়ে নেয়। শাকিলা তখন উঠোনে মাচার ওপর বসে পেয়ারা চিবুচ্ছিল। চোখের সামনে দিয়ে এত কিছু করলো, একবার টু শব্দও করলো না সে। ভালো মন্দ কিছু বলল না। তার ভাষ্য মতে, এখানে কি হচ্ছে না হচ্ছে এসব দেখে বলে তার কি লাভ? তার কোনো কাজ নেই অহেতু কারো সাথে কথা বলার। নেহা ভাবির থেকে বলে কয়ে শেষে 8000 টাকা নিয়ে অজানা পথের উদ্দেশ্যে বেরিয়ে গেল তাসকিন। 1000 টাকা বের করতে খুব করে মিনতি করতে হয়েছে তাকে। শেষে টাকা দেওয়ার সময় আবার বলে দিয়েছে, যদি নিয়ন এসে ঝামেলা করে হাঁস মুরগির জন্য, তবে কিন্তু টাকা ফেরত দিতে হবে। কল করলে যেন কল রিসিভ করে টাকা ফেরত দেয়। তাতেও রাজি হয়ে আসলো তাসকিন। বর্তমানে নরসিংদী রেল স্টেশনে ছেলেকে নিয়ে বসে আছে। কোথায় যাবে জানা নেই, উদ্দেশ্যহীন পথে পা বাড়াচ্ছে, এছাড়া উপায় কি আর? মনে মনে ভেবেছে শহরে গিয়ে কোন এক বস্তিতে আশ্রয় নিবে বা ছোট একটা ঘর ভাড়া নিয়ে সেখানে কাজের ব্যবস্থা করে থাকবে। ঘর যখন ছেড়েছে তখন এই এলাকায় আর এক মুহূর্ত থাকতে চায় না সে। বসে থাকতে থাকতে অবশেষে একটা ট্রেন আসলো। ট্রেনে উঠে বসলো তাসকিন। পাশের সিটে এক ভদ্র মহিলা, বয়স তার থেকে একটু বেশি। শাড়ি পরিহিত মহিলার হাতে শাখা, সিঁথিতে সিঁদুরের প্রলেপ বলে দিচ্ছে মেয়েটা সনাতন ধর্মাবলম্বী। ধবধবে ফর্সা, গোলগাল চেহারার সাথে চোখে একটা চশমা, বেশ মানিয়েছে তাকে। তাসকিন একবার তাকে দেখে আর তাকালো না। ছেলেকে নিয়ে চুপচাপ বসে আছে আর নিজের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ভাবছে। আর কিছু সময় পর সে কোথায় যাবে, কি করবে, এসব তার ভাবনার মাঝে তাহিন কেঁদে ওঠে। ব্যাগে গরম পানি আর দুধ এনেছিল, সেখান থেকে এক হাতে পানি আর দুধ নিয়ে কোনো রকমে বানিয়ে নেয় তাসকিন। আরেক হাতে ছেলেকে আগলে রাখে। এসবটা দৃশ্য দেখছিল পাশের মেয়েটা। তাহিনকে দুধ খাইয়েও শান্ত করা গেল না। ট্রেনের শব্দে ভয় পাচ্ছে হয়তো কিছুটা, তাই কেঁদে চলছে। একটু থামছে তো আবার কাঁদছে। এভাবে ঘন্টাখানেক যাওয়ার পর বেশ বিরক্তি নিয়ে পাশের মহিলাটা বলল, তুমি কোথায় যাবে? ছেলেটা কেঁদেই যাচ্ছে, নামবে কখন তুমি? একটু অন্যমনস্ক হলো তাসকিন। জবাব দিল না, চুপচাপ ভাবলো, সত্যি কোথায় নামবে? মহিলা আবারও বলল, কি হলো, কোন স্টেশনে নামবে? জানি না। তাসকিনের দায় সারা উত্তর মোটেও আশা করেনি তিনি। কপালে ভাঁজ ফেলে দ্বিগুণ বিরক্তি নিয়ে বলল, এ কেমন কথা? কোথায় যাবে জানো না মানে? না জেনে না চেনে গাড়িতে উঠলে কেন? কি বলবে বুঝতে পারলো না তাসকিন। চুপ করে থাকলো। তাহিনের কান্না থামাতে ব্যস্ত সে। একটু পরে ট্রেন থেমে গেল। জানা গেল এটাই লাস্ট স্টেশন, এরপর আর যাবে না ট্রেন। একে একে সকলে নেমে পড়ল। তাসকিন তখনও বসে আছে দেখে পাশের মেয়েটা নেমে যেতে যেতে বলল, এই যে গাড়ি আর যাবে না, এখনো বসে আছো কেন? আজব তো, বলে নেমে গেল তিনি। তাসকিনও দীর্ঘশ্বাস ফেলে নামলো গাড়ি থেকে। প্ল্যাটফর্মে বসে ভাবছে কি করবে। তখনই পাশে থেকে কানে ভেসে আসলো একটা শব্দ, এই যে যাবে আমার সাথে? একা একা কত বসে থাকবে, চল আমার সাথে। কথাটা শুনে অবাক চোখে তাকালো তাসকিন। এরপর যাকে দেখলো তাকে দেখে আরো অবাক হলো। তাসকিন পাশে তাকিয়ে দেখলো ট্রেনে সে মেয়েটি, যে কিনা একটু আগে বিরক্তি নিয়ে তার সঙ্গ ছাড়ার অপেক্ষায় ছিল, আর সে কিনা এখন নিজের সাথে নিতে চাচ্ছে তাদেরকে। তাসকিন আমতা আমতা করে বলল, আমি আপনার সাথে কোথায় যাব? আর আপনি তো আমায় চিনেন না। হাত উঁচু করে তাসকিনকে থামিয়ে দিল সে। আহ, চিনি না তো কি হয়েছে, চিনি না চিনবো? শোনো, মানুষ চিনতে ভুল করি না আমি। তুমি বললে কোথায় যাবে জানো না, আর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে খুব চিন্তায় আছো। যাওয়ার জায়গা নেই, তাই চাইলে আমার বাড়িতে যেতে পারো। কিন্তু? কোনো কিন্তু নেই। আমার কাজের লোকের প্রয়োজন। সমাজ কল্যাণ অধিদপ্তরে চাকরি করি আমি। কাজের জন্য সারাদিন এদিক সেদিক দৌড়াতে হয়। বাড়িতে সময় মতো রান্না বাড়া, ঘর গোছানো কিচ্ছু করতে পারি না।
তাই তোমায় নিতে চাচ্ছি। এবার চাইলে যেতে পারো। পথে যেতে যেতে না হয় তোমার পরিচয় জেনে নিব। মহিলার কথায় ভাবনায় পড়ে গেল তাসকিন। এই যুগে এসে এমন এক কথায় কাউকে বিশ্বাস করাটা নেহাত বোকামি। এদিকে আবার সন্ধ্যা নেমে আসতেছে। কোথায় বা যাবে ছেলেকে নিয়ে, তারও ঠিক নেই। দ্বিধায় ভুগছে তাসকিন। তাকে এভাবে চুপ থাকতে দেখে পাশের মহিলাটি বলল, আমি চলে গেলাম, না গেলে আর কি করার। আমার কাজের লোকের প্রয়োজন ছিল, তাই বলেছিলাম, এছাড়া কোনো কারণ নেই। বলেই তিনি কয়েক কদম এগিয়ে গেল। তাসকিন তখনও ঘোরের মধ্যে আছে। যখনই বুঝতে পারলো এছাড়া আর উপায় নেই, তখনই পিছন থেকে ডেকে উঠল, দিদি আমি যাব। মহিলাটি হাসি মাখা মুখ নিয়ে পিছন ঘুরে তাকালো। তুমি গেলে সত্যি উপকার হবে আমার। চলো, যেতে যেতে বাকি কথা শুনি তোমার থেকে। একটা রিক্সা ডেকে দুইজন উঠে বসলো। এবার বলো, তোমার বাসা কোথায়, আর এখানে কি জন্য আসলে? অন্যমনস্ক হলো তাসকিন, বলল সবটা খুলে। সবটা শুনে মায়াও আহত হলো। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সবই ভাগ্য। আমি মায়া, বাসায় আমি আর আমার হাজবেন্ড থাকি শুধু। ছেলে মেয়ে নাই, বুঝলে? কত চিকিৎসা করলাম, একটা বাচ্চা হলোই না। এখন আর ঔষধ খেতে ইচ্ছে করে না। আমাদের বাড়িতে 3-4টা রুম আছে, সেখানে এক রুমে থেকে যাও, মা ছেলে মিলে। ঘরের সব কাজকর্ম করবে, 3 বেলা খাবে, আর তোমার ছেলের যত খরচ সব আমি দেখব। চলবে তো? তাসকিন খুশি হয়ে গেল। এরকম একটা ব্যবস্থা হয়ে যাবে এত সহজে সে কল্পনাও করেনি। লোকে ঠিকই বলে, আল্লাহ এক পথ বন্ধ করলে 1000 পথ খুলে দেয়। কি গো, বললে না তো চলবে কিনা? দিদি, হবে এতেই। এরপর দুজন মিলে আরো কথা বলতে বলতে রিক্সা এসে থামে এক 2তলা বাড়ির সামনে। মায়া ব্যাগ থেকে চাবি বের করে দরজা খুলতে খুলতে বলে, এখানটায় ভাড়া থাকি আমরা, বুঝলে? উপরের তলায় বাড়ির মালিকরা থাকতো। 1 মাসের মতো হবে তারা ইতালি চলে গেছে। উপরের রুমে তাদের জিনিসপত্র, তাই নতুন করে ভাড়াটিও নেয় না। এখন মনে করো পুরো বাড়িটা আমার একারই। বলেই ঘরে চলে গেল তিনি। তার পিছন পিছন তাসকিনও গেল। 2টো বিরিয়ানির প্যাকেট হাতে নিয়ে দুপুরে বাড়ি ফিরল নিয়ন। ঘরে কেউ নেই, তার মানে তাসকিন সত্যি চলে গেছে। এসবে আফসোস নেই তার, কিন্তু শাকিলা কোথায় গেল? 2-1 বার ডেকেও সারা বাড়িতে কোনো শব্দ পেল না শাকিলার। সব ঘরে তন্ন তন্ন করে খুঁজেও পেল না তাকে। হঠাৎ মনে হলো গোসল করছে না তো, কিন্তু গোসলখানায়ও দেখেছে, সেখানটাতেও নেই। কি মনে করে যেন পুকুরের দিকটায় গেল। শাকিলাকে পুকুর ঘাটে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল নিয়ন। এগিয়ে যেতে যেতে একদম কাছে গিয়ে পিছন থেকে আধ ভেজা শাকিলাকে জড়িয়ে ধরল সে। আমার শালিক পাখি এখানে, আর আমি সারা বাড়ি খুঁজে খুঁজে হয়রান। কি ভয়টাই না পেয়েছিলাম। পিছন ঘুরে তাকালো শাকিলা। ভ্রু কুঁচকে বলল, তুমি এখানে? গো, সকালে কিনা কি খেয়েছো, তাই বাজার থেকে বিরিয়ানি নিয়ে আসলাম। নিয়ন লক্ষ্য করলো তার দিকে মনোযোগ নেই শাকিলার, বরং পুকুরের অপর পাশে তাকাচ্ছে বারবার। শাকিলার দৃষ্টি অনুসরণ করে সেও তাকালো ওইদিকে, কিন্তু না, কিছু নেই। তাই আর কথা না বাড়িয়ে বলল, চলো একসাথে গোসল করি। বলেই শাকিলার হাত টেনে পুকুরে নেমে গেল দুজন। তারা পুকুরে নামতে পুকুরের পাশে ঝোপঝাড় থেকে সরে গেল কেউ একজন। গোসল সেরে এসে খাবার খেতে খেতে নিয়ন বলল, যাক বাবা, আপদ বিদায় হয়েছে। নিয়নের কথায় পাত্তা দিল না শাকিলা, উল্টো বলল, কাজের লোক রেখে দিও, আমি কিন্তু একবেলাও রাখতে পারবো না। তা রেখে দিব, কাল সকালের মধ্যে এনে দিব, চিন্তা নেই। এত সুন্দর হাত দিয়ে কালি মাটির কাজ করতে দিলে তো, কিন্তু আজ রাতের খাবারটা কি রান্না করতে পারবে? নিয়নের কথায় বাঁকা হাসলো শাকিলা। রান্না? তা আবার আমি? হাসালে। নিয়ন বুঝে গেল শাকিলা একবেলাও রাখতে পারবে না, তাই কথা ঘুরিয়ে বলল, সমস্যা নেই, বিকেলে বাজার থেকে রাতের খাবার কিনে আনবো। এমন সুন্দরী বউকে রান্নাঘরে পাঠালে লোকে আমায় ছিছি করবে। এরপর প্রসঙ্গে পাল্টে বলল, ওই মাইয়া কি বাড়ি থেকে কিছু নিয়ে গেছে? শাকিলা হালকা বিরক্তি নিয়ে বলল, দেখেছি, ছাগল হাঁস মুরগি যেন কাকে দিয়ে ব্যাগপত্র নিয়ে চলে গেছে। এসব আমাকে জিজ্ঞেস করছেন কেন? গেল, সাথে আমার বাড়ির হাঁস মুরগি নিয়ে গেল। যাক যাক, 2 দিন পর দেখবে ঠিক চলে এসেছে আবার এখানে। এরপর বোঝাবো মজা।
আমার একটা টাচ মোবাইল লাগবে, আজকে কিনে দিবে নাকি কাল? শাকিলার কথায় নিয়ন অবাক হলো কিছুটা। মনে মনে বলল, হাতে টাকা আছে কিনা তা জানতে চাইলো না, সোজা চেয়ে বসলো আজই এনে দিতে। মুখে বলল, কাল এনে দিব। কিন্তু মোবাইল দিয়ে তুমি কি করবে? লাং খুঁজবো। এত প্রশ্ন করো কেন নিয়ন সাহেব? কৈফিয়ত দিতে বাধ্য না আমি, আর না পছন্দ করি। লাগবে মানে লাগবে, কারণ ছাড়াই লাগবে। নিয়ন দমে গেল, নিচু গলায় বলল, না, আগে কখনো মোবাইল ব্যবহার করনি তো, তাই। আগে পতিতালয়ে ছিলাম, এখন তোমাদের সুশীল সমাজে থাকি। পরিস্থিতি সামাল দিতে নিয়ন বলল, আহ শালিক পাখি, রেগে গেল কেন? বলেছি তো এনে দিব। আচ্ছা ময়না, রাগ করে না। মায়া দিদির বাড়িতে এসে রাতে রান্নাটা করে নিল তাসকিন। তাহিন ঘুমিয়েছে সারাদিনে একটু। হঠাৎ কলিং বেলের শব্দ ভেসে আসলো। তাসকিন দরজা খুলতে একজন সুদর্শন পুরুষকে দেখতে পেল। তাসকিনকে দরজা খুলতে দেখে পুরুষটি তাকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে ঘরে চলে গেল। মায়া বিছানায় হেলান দিয়ে আছে। অরূপকে ঘরে ঢুকতে দেখে উঠে বসলো। হ্যাঁ গো, এতক্ষণে ঘরে ফেরার সময় হলো তোমার? অরূপ তার কথার উত্তর না দিয়ে বলল, এটা কে দরজা খুললো? ও, তোমাকে তো বলা হয়নি। এটা আমাদের নতুন কাজের মেয়ে। স্বামী দ্বিতীয় বিয়ে করায় বাড়ি থেকে বেরিয়ে গেল, এখন থাকার জায়গা নেই, আমাদের বাড়িতেই থাকবে, কাজ করবে। বলেই তাসকিনকে ডাকলো মায়াদি। এই তাসকিন, আমাদের জন্য চা নিয়ে আসো তো। অরূপ কেন যেন খুশি হয়ে গেল। এতক্ষণের কুঁচকে থাকা কপালে মুহূর্তে হাসির রেখা ফুটে উঠল। আর মনে মনে ভাবলো কিছু একটা। মধ্যরাতে বাচ্চার কান্নার শব্দে ঘুম ভেঙে গেল অরূপের। মাত্র একটু আগে ঘুমিয়েছে তারা। প্রতিদিনে রাত করে ঘুমায় অরূপ আর মায়া, আজও তার ব্যতিক্রম নয়। তাই কাঁচা ঘুম ভাঙায় কিছুটা বিরক্ত হলো সে। এদিকে তাহিনের কান্নার আওয়াজ বাড়তে থাকায় মায়ের ঘুমও ভেঙে গেল। রুমের লাইট অন করতেই দেখলো অরূপও জেগে আছে। মায়া ভয়ে ভয়ে বলল, ছেলেটা যে কি শুরু করলো, কান্নার শব্দে বাড়িতে টিকা যাচ্ছে না। মায়া ভাবলো অরূপ বিরক্ত হচ্ছে, এখনই তাকে এক গাদা কথা শোনাবে, তার কাছে জিজ্ঞেস না করে তাসকিনকে বাড়িতে জায়গা দেওয়ার কারণে। কিন্তু তাকে অবাক করে দিয়ে অরূপ বলল, ছোট বাচ্চা, শুনেছি অসুস্থ, একা সামলাতে পারছে না হয়তো, গিয়ে একটু দেখো কি হয়েছে। অরূপের কথায় খুশি হয়ে যায় মায়া। তার বাচ্চা হয় না, তাই বাচ্চাদের প্রতি তার সবসময় দুর্বলতা কাজ করে একটু বেশি। কোনো বেবির কান্নার শব্দ কানে আসলে ইচ্ছে করে একটু কোলে নিয়ে আদর করতে, কিন্তু তার খুশিটা বাইরে প্রকাশ করলো না, বরং মুখে বলল, থাকুক, বাদ দাও, আমরা শুয়ে থাকি। অরূপ আবারও বলল, একটু দেখে আসো। মায়া কথা না বাড়িয়ে দ্রুত গেল তাসকিনের রুমে। তাসকিন তাহিনকে কোলে নিয়ে হাঁটছে সারা রুম। মায়া গিয়ে তাহিনকে কোলে নিল। গায়ে প্রচন্ড জ্বর, সাথে শ্বাস নিতে পারছে না, বুকের নিচে গর্ত হয়ে যাচ্ছে শ্বাস টানার সময়। মায়া কিছুটা ঘাবড়ে গেল। তাসকিন হয়তো বোঝেনি ছেলের ঠান্ডা জ্বর এত বেশি, কিন্তু মায়া ঠিক বুঝলো তাহিনের শরীরের অবস্থা ভালো না তেমন একটা। মায়া বলল, জ্বরের ওষুধটা আবার খাইয়ে দিতে। মায়ের কথা মতো তাসকিনও কাজ করলো। এরপর দুজন মিলে অনেকক্ষণ চেষ্টা করে তাহিনের কান্না থামিয়েছে। জ্বর কমায় ঘুমিয়ে গেল ছেলেটা। মায়া রুমে গিয়ে দেখলো অরূপ তখনও সজাগ, ফোনে কিছু একটা দেখছে। তাকে রুমে ঢুকতে দেখে ফোনটা রেখে বলল, কি হয়েছে, কি অবস্থা এখন? মায়ার মুখটা মলিন, যেন তাহিনের কষ্টে ব্যথিত সে। ব্যথিত গলায় জবাব দিল, ছেলেটার অবস্থা তেমন ভালো না, আগেরই অসুস্থ। তার মাঝে আজ ট্রেনে এতটা পথ আসায় বাতাসে জ্বর ঠান্ডা বেড়েছে, ভালো ডক্টর দেখানো দরকার। মায়ার কথা অরূপ ভাবান্তর হলো কিছুটা। কাল একটা ভালো ডাক্তার দেখাও তাহলে। কিন্তু কিন্তু কি মায়া? আমাদের বাড়িতে আছে, থাকবে, খাবে, কাজ করবে। এখন ছোট বাচ্চার অসুস্থতার সময় আমরা পাশে দাঁড়াবো না? আমাদের নিজের ছেলে হলেও তো এখানে করতাম নাকি? অরূপের দিকে ছল ছল চোখে তাকালো সে। জড়িয়ে ধরে বলল, তুমি সত্যি অনেক ভালো গো, তুমি আমার সুখ দেবতা। অরূপ মুচকি হাসলো। সকালের নাস্তা মায়া নিজেই তৈরি করেছে। তাহিন অসুস্থ থাকায় তাসকিনকে আর কাজ করতে দেয়নি মায়া। অফিসে কল করে বলেছে
লাঞ্চ টাইমের পরে যাবে অফিসে, কেননা তাসকিনের সাথে তাহিনকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। নতুন শহর, তাসকিন তেমন কিছুই চেনে না। অরূপ বেলা করে ঘুমিয়েছে। বন্ধুর সাথে শেয়ারে ব্যবসা তার। এর আগে বহু চাকরিতে জয়েন করেছে, তবে 1 মাসের বেশি টিকতে পারেনি। অন্যের অধীনে কাজ করতে ভালো লাগে না তার। এখন ব্যবসাতেও ঠিকঠাক বসে না। বন্ধুই দেখাশোনা করে বেশিরভাগ সময়। অরূপকে ঘুমে রেখে মায়া এবং তাসকিন চলে গেল হসপিটাল। সেখান থেকে ফিরতে দুপুর হয়ে গেল প্রায়। মায়া তাসকিনকে বাড়িতে রেখে অরূপকে বলল, ওঠো, উঠে খেয়ে নাও, আমি অফিস গেলাম। অরূপ ঘুমে থেকে বলল, উঠছি। উঠছি না, ওঠো জলদি। আর একটা কাজ পারবে? কি? তাহিনকে গ্যাস নেওয়াতে নিতে হবে পাশের ডাক্তারের চেম্বারে। অতিরিক্ত ঠান্ডার কারণে গলায় কফ জমে গেছে, তাই দিনে 2 বেলা করে 3 দিন গ্যাস নেওয়াতে বলল। তাসকিন নতুন, চিনবে না হয়তো, তুমি নিয়ে গেলে ভালো হতো। আচ্ছা যাও তুমি, আমি নিয়ে যাব। মায়া বেরিয়ে গেল। বের হওয়ার আগে তাসকিনকে বলল বিকেলে অরূপকে সাথে নিয়ে ডাক্তারের কাছে যেতে। তাসকিনের মন সায় দিল না পরপুরুষের সাথে বের হতে, কিন্তু উপায় নেই, তাই মাথা নেড়ে সম্মতি জানিয়ে বিদায় দিল মায়াদিকে। যত সময় গড়াতে লাগলো, তাসকিনের ভিতরে সংকোচ ততই বাড়তে লাগলো। ভয় লাগছে এভাবে একটা পুরুষের সাথে এক ফ্ল্যাটে থাকতে। আশেপাশে মানুষও নেই তেমন, গ্রামের মেয়ে সে। হঠাৎ করে এমন শহুরে পরিবেশে নিজেকে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করার, সে যে নিরুপায়। এখানে না থেকে কোথায় যাবে, কি করবে? তাসকিনের ভাবনার মাঝে অরূপ উঠল ঘুম থেকে। উঠে সোজা গোসলখানায় চলে গেল। যাওয়ার আগে এক পলক তাকিয়েছে তাসকিনের দিকে। তাসকিন চোখ সরিয়ে নিয়েছে। গোসল সেরে এসে বলল, আমার খাবারটা দাও তো। তাসকিন কোনো কথা না বলে রান্নাঘর থেকে খাবার এনে সাজিয়ে দিল টেবিলে। অরূপ তাসকিনের কাজকর্ম লক্ষ্য করলো, সাথে তাকেও। শেষে মুচকি হাসলো কিছু না বলে। খাবার খাওয়া শেষ হলে বলল, বাবুকে নিয়ে ডাক্তারের চেম্বারে নাকি যাওয়া লাগবে। তাসকিন তাকালো না তার দিকে। নিচের দিকে তাকিয়ে ছোট করে জবাব দিল, হুম। তাসকিনের ব্যবহারে আবারও হাসলো অরূপ। গোসল সেরে খেয়ে নাও, আসরের পর আবার ডাক্তারের দোকান বন্ধ করে দিবে। তাসকিন মাথা নেড়ে সম্মতি জানিয়ে কথা মতো কাজ করলো। বাসা থেকে ডাক্তারের দোকান পায়ে হেঁটে 5 মিনিটের রাস্তা, আর রিক্সায় গেলে 2 মিনিটও লাগবে না ভালো করে। একই রিক্সায় উঠতে সংকোচ বোধ করলো তাসকিন। গ্যাস নেওয়া শেষ হলে বাড়ি ফেরার সময় যখন অরূপ রিক্সা ডাকতে যাবে, তাসকিন তখন আমতা আমতা করে বলল, এটুকু পথ পায়ে হেঁটে চলে যেতে পারবো, রিক্সা ডাকার দরকার নেই। অরূপ তাকালো তার দিকে, কিছু বলতে গিয়েও বলল না। আবারও মুচকি এসে দুটো রিক্সা ডেকে একটাতে উঠে বসলো সে। অপর রিক্সাওয়ালাকে ভাড়ার টাকা দিয়ে তাসকিনকে উদ্দেশ্য করে বলল, তুমি এটাই করে চলে আসো, আমি গেলাম। তাসকিন কিছু বলার আগে অরূপের রিক্সাটা চলে গেল। বোতা হয়ে দাঁড়িয়ে রইল তাসকিন। লজ্জা পেল কিছুটা। নিজের কাজে নিজেই বিরক্ত সে। মনে মনে গালি দিল নিজেকে। মায়াদি আর এই ভাইটা কত করছে আমার জন্য, আর আমি এমন একটা কাজ করলাম। হে খোদা, একটু তো বুদ্ধি দাও আমায়। ফেরেশতার মতো মানুষগুলোকে নিয়ে অহেতুক কি সব বাজে চিন্তা করেছি। ছি ছি, আমার ভাবনার এত অবনতি হলো কি করে। নেহা ভাবির বাড়ি এসে কতক্ষণ চেঁচিয়েছে নিয়ন। সে টাকা দাবি করছে নেহা ভাবির কাছে। তার চিৎকার চেঁচামেচিতে কয়েকজন লোক জড়ো হয়েছে। কারণ জানতে চাইলে নিয়ন বলল, উনি আমার বাড়ির হাঁস মুরগি ছাগল এসব এনেছে, কিন্তু টাকা দিচ্ছে না। হয় আমাকে টাকা দিবে, না হয় আমি এসব নিয়ে যাব। নেহা ভাবিও কম না, সেও বলল, ছাগল হাঁস মুরগি আমি টাকা দিয়ে কিনে আনছি, আবার কেন টাকা দিতে যাবো? আমারে টাকা দিছ নাকি? আপনারে কেন দিতে যাবো টাকা? এসব কি আপনারা ছিল নাকি? ভাবি পালতো, সে আমার কাছে বিক্রি করে গেছে। পাড়ার লোকেরাও কথায় সায় দিয়ে বলল, কি নিয়ন মিয়া, নয়া বিয়া কইরা মাথা কি আওলায় গেছে নাকি?
যার জিনিস সে বিক্রি করে টাকা নিয়ে গেছে, এখন তুমি আবার টাকা নিতে আসো? কোন জ্ঞানে? একথার পর আর উত্তর দেওয়ার মুখ থাকে না নিয়নের। তবুও চাপার জোরে বেশ খানিকক্ষণ চেষ্টা করলো, কিন্তু টাকা আনতে না পেরে শেষে হতাশ হয়ে বেরিয়ে গেল নেহা ভাবির বাড়ি থেকে। মাথায় তার আকাশ সমান চিন্তা, এখন শাকিলার জন্য মোবাইল কি দিয়ে কিনবে? হাতে ক্যাশ টাকা নাই একটাও। যা ছিল সব দিয়ে তো শাকিলাকে দামি শাড়ি আর গহনা কিনে দিয়েছে। নিয়ন আজকেও নেহা ভাবির সাথে অহেতুক ঝামেলা করতে আসতো না কখনোই, কিন্তু শাকিলা যখন মোবাইল চাইলো আর পকেট ফাঁকা, মাথা তখন কাজ করছিল না। তাই তো এসেছিল, কিন্তু এতেও কোনো লাভ হলো না। এখন পাগল পাগল লাগছে নিজেকে। কি করে শাকিলাকে আজকের ভিতর নতুন মোবাইল কিনে দিবে? আর মোবাইল কিনতে না পারলে খালি হাতে কি করেই বা তার সামনে গিয়ে দাঁড়াবে নিয়ন? মায়ের পাশে শুয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে অরূপ বলল, তাসকিন মনে হয় আমার সাথে আসা যাওয়া করতে সংকোচ বোধ করে। কেন, কি হয়েছে? না কিছু হয়নি, মনে হলো আর কি। ওহ, ছোট করে উত্তর দিল মায়া। সকালে উঠে তাসকিনের সাথে টুকটাক কাজ এগিয়ে দিতে দিতে বলল, তুমি আমার ছোট বোনের মতো, যদিও ধর্ম আলাদা, তবুও দিদি বলে ডাকো, আর আমিও তোমাকে বোনের মতোই দেখি। তাছাড়া অরূপ নিজেও তোমাকে সে নজরই দেখে। জানো তো, আমার বাচ্চা না হয় কত লোক কত কথা বলেছে, কিন্তু অরূপ কখনো ওইসবে পাত্তা দেয়নি। কেউ কেউ তো আরেকটা বিয়ে করতে বলেছে তাকে, কিন্তু সে বলেছে, মায়া বেঁচে থাকতে অন্য কোনো নারী আমার বউ হবে তো পরের কথা, আমার পাশে দাঁড়ানোর সুযোগও পাবে না। আর বিয়ে বাচ্চা ওইসব তো অনেক পরের কথা। মায়া কথাগুলো দ্বারা কি বোঝাতে চাইলো তাসকিন তা বুঝে গেল এবং মাথা নাড়ালো। সে যথাসম্ভব সহজ হওয়ার চেষ্টা করলো অরূপের সাথে। অন্য ধর্মের হয় ততটাও সহজ হতে পারলো না, তবে মায়াকে আপন করে নিয়েছে খুব। মায়াও তাসকিনের জন্য করেছে অনেকটা। এভাবে কেটে গেল কয়েকদিন। সময় তখন দুপুরবেলা। অরূপ বসে টিভি দেখছে, তাসকিন রান্না করতে ব্যস্ত। এমন সময় হঠাৎ কলিং বেলের শব্দে অরূপ বিরক্তি নিয়ে দরজা খুলে দেখলো মায়া দাঁড়িয়ে। কপাল কিঞ্চিত কুঁচকে বলল, তুমি এখন বাড়ি ফিরে আসলে যে? মায়া তাড়াহুড়ো করে ঘরে ঢুকতে ঢুকতে বলল, বিকেলে বের হতে হবে গো, অফিসের ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, 5 দোনা যাব, সেখানেই থাকবো আজ, কাল সকালে ফিরে আসবো আবার। তাসকিন পাশে রান্নাঘর থেকে নিজেদের এলাকার নাম শুনে কিছুটা বিচলিত হলো। মনের ভিতর স্মৃতিরা নাড়া দিতে লাগলো তার। মায়া অরূপকে বলল, আমি আর আমার এক কলিগ যাব, চাইলে তুমি আসতে পারো আমাদের সাথে। অরূপ কি যেন একটা ধ্যানে ছিল। মায়ার কথা হকচকিয়ে উঠল হঠাৎ। না না, আমি কি করে যাব এখন? বিকেলে ব্যবসায়ের মাল আসবে, ওইখানে যাওয়া লাগবে আমাকে। তুমি যাও, সকাল সকাল ফিরে এসো কেমন? মায়া মুচকি এসে সম্মতি জানিয়ে রুমে চলে গেল প্রয়োজনীয় কিছু জিনিসপত্র গুছিয়ে নিতে। অতীতের চিন্তায় মগ্ন তাসকিন। নিজ এলাকার নামটা শুনে ভিতরটা কেমন কাঁপতেছে। বিয়েটা ছিল শখের। প্রতিটা মেয়ের জীবনে বিয়ে মানে নতুন জীবন, নতুন অধ্যায়। বাবা মা মারা যাওয়ার পর ভাবির সংসারে বোঝা হয়ে থাকতে একদমই ভালো লাগতো না তাসকিনের। অবশেষে যখন শুনে বিয়ে ঠিক, তখন স্বপ্ন দেখে নতুন জীবনের, জীবনকে নতুন করে সাজানো। ভেবেছিল এবার বুঝি সুখ পাবে। স্বামীর সংসারে এসে কালো থাকায় স্বামীর আদর্শ হক পায়নি কখনো তেমন করে, তবু নিজের একটা সংসার তো পেয়েছিল। ভেবেছিল এই বুঝি সুখ। মাঝে মাঝে নিয়ন গালিগালাজ করত, তবুও তাসকিন সংসার নিয়ে অসন্তুষ্ট ছিল না কখনো। নিজের সবটা দিয়ে সংসার টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা ছিল তার মাঝে। কিন্তু তার হলো কই? শেষে কিনা বাবার বাড়ি, স্বামীর বাড়ি, কোনো জায়গাতেই জায়গা হলো না তার। ভাবতেই চোখের কোণ ঘেঁষে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। তার এসব ভাবনার মাঝে রান্নাটাও শেষ হয়েছে। টেবিলে খাবার দিতে দিতে লক্ষ্য করলো মায়া একটা কালো শাড়ি পরে এসেছে। ফর্সা শরীরে কালো শাড়ি, সিঁথিতে সিঁদুর, সব মিলিয়ে অমায়িক সুন্দর দেখাচ্ছে তাকে। বয়সে যেন তার থেকেও ছোট লাগছে, অথচ মায়া তাসকিনের 10-12 বছরের বড়। যত্নে থাকলে বয়স বোঝা যায় না, মায়া যেন তার প্রমাণ। তাসকিন খাবার বেড়ে দিলে মায়া বলল, আমি আজ রাতে বাড়িতে থাকবো না, সকালে ফিরতে 10টা বেজে যাবে।
তোমার ভাইয়ার জন্য রুটি বানিও সকালে, কেমন? তাসকিন মাথা নেড়ে সম্মতি জানালো। খাবার শেষ করে মায়া বেরিয়ে পড়ল। দরজায় গিয়ে পিছন ঘুরে তাকালো অরূপের দিকে। কি হয়েছে, দাঁড়ালে কেন আবার? তোমায় রেখে যেতে ইচ্ছে করছে না। কথাটা শুনে ভরকে গেল অরূপ। মায়াকে তাড়া দিয়ে বলল, সে কি কথা? এক রাতেরই তো ব্যাপার। তোমায় ছাড়া আমারও কি ঘুম আসবে নাকি? কিন্তু কি করার, আমি তো যেতে পারবো না সাথে। মায়া চুপ করে এসে জড়িয়ে ধরল অরূপকে। অরূপও খানিকটা ধরে তারপর ছাড়িয়ে দিয়ে বলল, হয়েছে, যাও এবার। দৃশ্যটা আড়াল থেকে দেখলো তাসকিন। মনে মনে বলল, কত সুখের সংসার। মায়াদের সংসারে এমন ভালোবাসা অটুট থাকুক, কোনো ঝড় যেন তাদের ভাঙতে না পারে বলে সরে গেল। নিজের ভাগ্যের জন্য আফসোস হলো খানিকটা। মায়া চলে যেতে দরজাটা আটকে দীর্ঘশ্বাস ফেলল অরূপ। মুখে বিড়বিড় করলো, অপেক্ষা। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। অরূপ বাসা থেকে বের হয়নি এক পাও। অথচ মায়াদিকে বলেছিল তার কাজ আছে, ব্যবসায় নতুন মালপত্র আসবে, যার কারণে মায়াদির সাথে যায়নি সে। কিন্তু এখন তো ঘর থেকে বের হচ্ছে না। ব্যাপারটা বারবার দাগ কেটে যাচ্ছে তাসকিনের মনে। ঘাবলা লাগছে কেমন। তাসকিন নিজের রুমে বসে আছে তাহিনকে নিয়ে। ছেলেটা সুস্থ হয়েছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। সন্ধ্যা গড়ালে অরূপ আসে তাসকিনের রুমের দরজায়। উকি দিয়ে দেখে সে ছেলেকে নিয়ে শুয়ে আছে। কিছু না বলে চলে যেতে নিলেই তাসকিন দেখে ফেলে অরূপকে। দ্রুত শোয়া থেকে বসে বলে ওঠে, দাদা ভাই, কিছু লাগবে কি? কিছু খুঁজছিলেন? অরূপ পিছনে ঘুরে মুচকি এসে বলে, তেমন কিছু না, নুডলস খেতে ইচ্ছে করছিল। বাবু তো সজাগ এখন, থাক, লাগবে না। তাসকিন বিনয় হলো, মনে মনে ভাবলো, ইস, কত ভালো মানুষ। মুখে বলল, আমি করে দেই, সমস্যা নেই। অরূপ জোর দিয়ে না করলো, না না, প্রয়োজন নেই, কিছু লাগলে আমি বলবো পরে, বলে ড্রয়িং রুমে চলে গেল সে। দরজা খোলা থাকলে ড্রয়িং রুম থেকে তাসকিনের রুমের ভিতরটা সব দেখা যায়। তাহিন ঘুমিয়ে গেলে তাসকিন তার ব্যাগ থেকে কাপড়গুলো বের করে নেয়। মায়াদির পুরনো একটা আলনা আছে তার রুমে। এ কয়দিন ব্যাগেই কাপড় চোপড় ছিল, কিন্তু আজ মায়াদি বলেছিল, তুমি তো আলনাতে কাপড় রাখতে পারো, ব্যাগ থেকে প্রতিদিন কাপড় বের করতে ঝামেলা কত। তাই অনুমতি পাওয়ায় তাসকিন কাপড়গুলো বের করেছে আলনাতে গুছিয়ে রাখার জন্য। কাপড় বের করতে গিয়ে নেহা বাবির থেকে আনা টাকাগুলো কাপড়ের ভিতর থেকে মেঝেতে পড়ে গেল। তাসকিন টাকাগুলো কুড়িয়ে নিয়ে গুছিয়ে আবার ব্যাগে রেখে দিল। ড্রয়িং রুম থেকে সেই দৃশ্য দেখে আবার টিভি দেখায় মনোযোগ দিল অরূপ। রাত প্রায় 11টা। রাতে খাবার খাবে না বলল অরূপ। তাই তাসকিন একাই খেয়ে দিয়ে বাকি খাবার ফ্রিজে রেখে ছেলেকে নিয়ে শুয়ে আছে। তাহিনের ঘুমের সময় হয়ে এসেছে, কিন্তু ঘুমাচ্ছে না ছেলেটা। তাকে ঘুম পাড়াতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তাসকিন। এখন ঘুমালে আবার ভোর রাতের আগে উঠবে না। সে ঘুমালে তাসকিনও একটু ঘুমাতে পারত। সারাদিন কত কাজ ঘরের, শরীরটা ঘুমের প্রয়োজন। এমন সময় অরূপ ডাকলো, তাসকিন, তুমি কি ঘুমিয়ে গেছো? এবারও দ্রুত শোয়া থেকে উঠে বসলো সে। না দাদা ভাই, তাহিনকে ঘুম পাড়াচ্ছি। ও, বাবুকে ঘুম পাড়িয়ে আমার জন্য এক মগ কফি বানিয়ে নিয়ে এসো তো আমার রুমে। আমরা তো লেট করে ঘুমাই। আচ্ছা বলে ছোট করে জবাব দিল তাসকিন। মিনিট দশেকের মাথায় তাহিন ঘুমিয়েও গেল, কিন্তু তাসকিনের মন সায় দিচ্ছে না এত রাতে কফি নিয়ে পরপুরুষের ঘরে ঢুকতে। কিন্তু কি আর করার, তখনও নুডলস চেয়ে পায়নি, এখন কফি চেয়ে না পেলে তাকে কাজে রাখবে কি? এত সব ভাবনার মাঝে তাসকিন এসে কফি বানালো। এরপর মনের বিরুদ্ধে গিয়ে অরূপের রুমে ঢুকলো কফির মগ হাতে করে। অরূপ তখন খাটের কোনায় পা ঝুলিয়ে বসে এক হাত দ্বারা অন্য হাত ঘষছে। তাসকিনকে রুমে ঢুকতে দেখে ঝটপট উঠে দাঁড়ালো। এসেছো তুমি? কফি এনেছো? হুম, এই নিন, বলে কফির মগ এগিয়ে দিতেই বলল, রাখো টেবিলে, বসো এখানটায়। নিজের পাশে হাত দ্বারা জায়গা দেখিয়ে বলল অরূপ। প্রস্তাবটা মোটেও সুবিধার ঠেকলো না তাসকিনের কাছে। আমতা আমতা করে বলল, এখন কেন? বসো, গল্প করি। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে বসে গেল তাসকিন। আচ্ছা, তোমার স্বামীর সাথে থাকা হয় না কত মাস হলো?
প্রশ্নটা অদ্ভুত বটে, কি উত্তর দিবে বুঝলো না তাসকিন। বোতা বনে তাকিয়ে রইল। তাকে এভাবে তাকাতে দেখে অরূপ বলল, না মানে, মায়া বলছিল বাবু পেটে আসার পর থেকে তুমি অসুস্থ ছিলে, তারপর বাবু হওয়ার পরেও নাকি তার কান্না শব্দের কারণে, এসব কারণে তুমি তোমার স্বামীর থেকে আলাদা রুমে ছিলে, আর সে সুযোগে তোমার স্বামী অন্য মেয়েকে বিয়ে করে এনেছে। তাই জানতে চাইলাম আর কি। এ প্রশ্নের উত্তর কি করে দিবে জানা নেই তাসকিনের, তবু ছোট করে বলল, বাবু পেটে আসার পর থেকে আমরা আলাদা ছিলাম। উত্তরটা বেশ লেগেছে অরূপের, যেন তাসকিনের উত্তরে খুশি সে। তাসকিন উঠে দাঁড়ালো। দরজার কাছে আসতেই পিছন থেকে কেউ হাত টেনে ধরলো তার। কে তা দেখার জন্য পিছন ঘুরার আগে দরজাটা শব্দ করে বন্ধ করে দিল অরূপ। কি করছেন আপনি? দরজা বন্ধ করলেন কেন? আমার হাত ছাড়ুন। তাসকিনের কথা শুনে হাসলো অরূপ। অনেকদিন হলো স্বামীর সাথে মেলামেশা নেই, তোমারও তো চাহিদা আছে, আজ মায়া নেই, আমি না হয়। বাকি কথা বলতে পারলো না অরূপ। তার আগে তাসকিন অরূপের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য জোরাজোরি করতে লাগলো, কিন্তু পুরুষের শক্তির কাছে ঠিক পেরে উঠল না সে। আহ, এত ছটফট করছো কেন? এসব করে লাভ আছে কোনো? ছাড়া পাবে এত সহজে? ঘৃণা হলো তাসকিনের, এতদিনে মানুষটাকে ভালো ভেবেছিল। অবাকে সুরে বলল, আপনি না মায়াদিকে ভালোবাসেন? এই আপনার ভালোবাসার নমুনা? ছি, আফসোস হচ্ছে মায়াদি এসব জানতে পারলে কি হবে আপনার। শব্দ করে হাসলো অরূপ। তাচ্ছিল্যের সুরে বলল, ভালোবাসি? কখন বললাম? হুম, ভালোবাসি। মায়ার টাকাকে ভালোবাসি। এমন বউ কয়টা হয় বলো? কাজ করে এনে খাওয়ায় বসিয়ে বসিয়ে। আহ, কি সুখ! ছাড়ুন আমাকে। ছেড়ে দিব একটু পরই। অনেকদিন নতুন কাউকে ছুঁয়ে দেখি না, বাধা দিও না প্লিজ। আর মায়াকে কিছু বলো না, হিতে বিপরীত হবে। শেষে তোমার মাথা গোঁজার ঠাঁইটাও হারাবে, আমার কিছু হবে না। অরূপের কথার মাঝে তাসকিন ভালো করে চারপাশটায় চোখ বুলিয়ে দেখলো। তার এক হাত অরূপের হাতের মুঠোয় বন্দি। কায়দা করে অপর হাত দিয়ে টেবিলের উপরে রাখা কফিটা নিয়ে ছুঁড়ে মারল অরূপের শরীরে। মুখে বুকে গরম কফি পড়ায় মুহূর্তে চিৎকার করে উঠল। ব্যালেন্স হারিয়ে তাসকিনের হাতটাও ছেড়ে দিয়েছে। কি হয়েছে বুঝতে বুঝতে ততক্ষণে তাসকিন দরজা খুলে বাইরে গিয়ে দরজাটা লক করে দিয়েছে বাইরে থেকে। একদিকে গরম কফিতে শরীর জ্বলে যাচ্ছে, অন্যদিকে শিকার হাতছাড়া হয়ে যাওয়ায় হিংস্র পশুর মতো করে গর্জে উঠল অরূপ। শরীরের সব শক্তি দিয়ে ডাকলো তাসকিনকে, দরজা খুল বলছি। তাসকিন দরজা খুলল না। রুমে গিয়ে ঘুমন্ত তাহিনকে জড়িয়ে ধরে কেঁদে উঠল হাউমাউ করে। অরূপের মাথা কাজ করছে না, সব ভেস্তে গেল। মায়া সবটা জানার পর তাকে কি করে সামলাবে সে চিন্তা করে মাথা ব্যথা হয়ে যাচ্ছে অরূপের। কিছুতেই মায়াকে হাতছাড়া করা যাবে না। রাতের মাঝে কিছু তো একটা উপায় বের করতে হবে, যেন মায়া অরূপকে ভুল না বুঝে। সকাল 8টায় বাসায় ফিরে আসে মায়া। রাতে অরূপ কল করে বলেছে বাসায় ঝামেলা হয়েছে, দ্রুত ফিরে আসতে। কারণ জানতে চাইলে সে বলে, আসো, তবেই দেখতে পাবে। বাসায় এসে দ্বিতীয় চাবি দিয়ে ঘরের লক খুলে ভিতরে ঢুকে সে দেখতে পায় দুইটা রুমই বন্ধ। তাসকিনের রুমে দরজা ভিতর থেকে আটকানো, আর অরূপের রুমের ছিটকেনি বাইরে থেকে আটকানো। অরূপের রুমের ছিটকেনি খুলতে খুলতে তাসকিনকে ডাকে মায়া। মায়ার আগমন টের পেয়ে দরজা খুলে বেরিয়ে আসে তাসকিন। মায়া জিজ্ঞেস করে, অরূপের রুমে দরজা কেন বাইরে থেকে লাগানো? তাসকিন মাথা নত করে কিছু বলতে যাবে, তার আগে অরূপ বলল, ওই বান্দির বাচ্চা করেছে কাজ। আমার শরীরে গরম কফি ফেলে সারা রাত আটকে রেখেছে আমায়। ইচ্ছে করছে জ্যান্ত পুঁতে ফেলি বলে বাজে ভাষায় আরো কয়েকটা গালি দিল। অরূপকে থামিয়ে দিয়ে মায়া প্রশ্ন করলো তাসকিনকে, এসব কেন করেছে? তাসকিন জানালো, অরূপ তার শরীরে হাত দেওয়ার চেষ্টা করলে সে তার হাত থেকে বাঁচতেই কফি ছুঁড়ে দিয়ে বেরিয়ে এসে দরজা আটকে দেয়। তাসকিনের কথায় গর্জে উঠল অরূপ, মিথ্যা কথা বলছে। আলমারি থেকে আমার টাকা চুরি করেছে। আমি বাথরুম থেকে এসে
তার হাতে টাকা দেখে যখন আলমারি চেক করে টাকা না পেয়ে জিজ্ঞেস করি, তখন নাটক সাজানোর জন্য এসব করেছে। বিশ্বাস না হলে এর ব্যাগ চেক করে দেখো, টাকা পাওয়া যাবে। কথাটা শুনে হতভম্ব তাসকিন। অরূপ এসব কি বলছে? সে তো কোনো টাকা চুরি করেনি। তাসকিনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে মায়া তার রুমে গিয়ে ব্যাগটা নিল। এক একে সব চেন খুলতেই কতগুলো 1000 আর 500 টাকার নোট পেয়েও গেল। টাকা হাতে গুনে দেখলে 6000 টাকা, আর খুচরা কয় টাকা আছে। মায়া ঠাস করে চর বসিয়ে দিল তাসকিনের গালে। তোমায় আমি ভালো মানুষ ভেবে আশ্রয় দিয়েছিলাম, আর তুমি কিনা আমার খেয়ে আমার বাড়িতে থেকে আমার ঘর থেকে চুরি করলে। ছি! গালে আপনা আপনি হাত চলে গেল তাসকিনের। আমতা আমতা করে বলল, বিশ্বাস করো মায়াদি, আমি টাকা চুরি করিনি। অরূপ ফোরন কাটলো তার কথায়। টাকা চুরি না করলে তোর কোন ভাতা দিয়েছে তোকে টাকা? মায়াও তাই বলল। তুমি টাকা চুরি না করলে টাকা কোথায় পেলে? এমনি এমনি এতগুলো টাকা কি কেউ দিয়েছে তোমাকে বাড়িতে এনে, নাকি বাতাসে ভেসে এসেছে টাকা? এগুলো আমি বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। অরূপ তেড়ে আসলো তাসকিনকে মারতে। মিথ্যা কথার জায়গা পাস না আর? তোর কাছে টাকা থাকলে যখন তোর ছেলে মরতে বসেছিল তখন তাকে ডাক্তার দেখাসনি কেন? সে তো আমাদের টাকাতেই ডাক্তার দেখাতে হলো। মাথা ধরেছে মায়ার। রাতে যখন অরূপ কল করে বলেছে তাড়াতাড়ি বাড়ি আসতে, তারপর থেকে আর ঘুম হয়নি মায়ার। এত ঝামেলা ভালো লাগছে না। বাইরের মেয়ের কারণে নিজেদের সংসারে ঝামেলা পাকিয়ে রেখে লাভ নেই। তাই যত দ্রুত তাসকিনকে বের করতে পারলেই মঙ্গল। অরূপকে থামিয়ে দিয়ে তাসকিনকে বলল, আমি কোনো কিছু শুনতে চাই না আর। তোমার কাপড় চোপড় গুছিয়ে নিয়ে বের হয়ে যাও। আর এ কটা টাকার জন্য এমনটা করলে, লোভ সামলাতে পারলে না তো? ঠিক আছে, নিয়ে যাও এ টাকা, নিয়ে বেরিয়ে যাও। তাসকিন বলতে চাইল, টাকাগুলো আমার, বিশ্বাস করুন। কিন্তু মায়া শুনল না তার কথা। বের করে দিল তাকে বাড়ি থেকে। খুব চেষ্টা করেও শাকিলার জন্য নতুন দামি মোবাইল কেনার টাকা জোগাড় করতে পারল না নিয়ন। খালি হাতে বাড়ি ফিরে মলিন সুরে ডাকলো শাকিলাকে। শাকিলা খুশি খুশি মন নিয়ে এসে হাজির হতে মাথা নত করে নিয়ন বলল, তোমার ফোনটা 2 দিন পরে হলে হয় না? ভ্রু নাচিয়ে জানতে চাইল শাকিলা, কেন তুমি আমার জন্য মোবাইল নিয়ে আসোনি আজকে? নিয়ন আমতা আমতা করলো, না মানে। তাকে এমন করতে দেখে উচ্চস্বরে হেসে উঠল শাকিলা। পিছন থেকে একটা দামি মোবাইল সামনে এনে বলল, জানতাম পারবে না, তাই তোমার আশায় থাকিনি, বুঝলে? শাকিলার হাতে এমন দামি মোবাইল দেখে অবাকের শেষ প্রান্তে নিয়ন। এত দামি মোবাইল সে কোথায় পেল? বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।